আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিগলানার ক্যাটালিস্ট অ্যান্ড জাইসেস সল্ট। এটা হলে মোটামুটি তোমাদের যে কম্পাউন্ডস গুলি ছিল অথবা ক্যাটালিটিক যে প্রপার্টি ছিল না, যে কটা কম্পাউন্ডের অথবা ক্যাটালিস্ট ছিল, সেইগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এটা যদি হয়। এরপরে আমাদের যেগুলো বাকি থাকবে সেটা হচ্ছে মেটাল অ্যালকিন অথবা মেটাল কার্বনিল যে কমপ্লেক্সের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, সেইগুলো আমরা করবো, মানে নর্মাল 18 ইলেকট্রনগুলোর উপরে অ্যাপ্লিকেশন করবো। আজ প্রথম পড়বো জিগলানার ক্যাটালিস্ট, তারপর হচ্ছে জাইসেস সল্ট। প্রথম দেখো, প্রথম আমরা বলছি জিগলানের ক্যাটালিস্ট। জিগলানের ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি কারণে ইউজ হয়? জিগলানের ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি ইউজ হয় সেটা হচ্ছে অ্যালকিন পলিমারাইজেশন। অ্যালকিন পলিমারাইজেশন মানে কি? মানে দেখো, ইথিলিন থেকে পলিইথিলিন হচ্ছে, প্রপাইলিন থেকে পলিপ্রপাইলিন হচ্ছে, এগুলোই তো পলিমারাইজেশন। কোনো কোনো জায়গায় তোমরা হয়তো এটাও দেখতে পারো যে অলিগোমারাইজেশন লেখা আছে অথবা অলিগোমার্স লেখা আছে। তো এই অলিগোমার্স অথবা এই পলিমার্স বা অলিগোমারাইজেশন অথবা পলিমারাইজেশন, এর মধ্যে পার্থক্য কি? অলিগোমার্স হচ্ছে এক ধরনের রিপিটিং ইউনিট, পলিমার্স হচ্ছে এক ধরনের রিপিটিং ইউনিট। বাট পলিমার্স হচ্ছে একটা জায়ান্ট মলিকিউল, মানে রিপিটিং ইউনিটটা হচ্ছে সেটা অনেক বড়, প্রচুর রিপিটিং ইউনিট হতে 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 একটা পলিমার তৈরি হচ্ছে ইনফিনিটি। ওয়্যারাজ যেখানে আমরা অলিগোমার্স বলছি, অলিগোমার্সটা কিন্তু ছোট, মানে কি সেখানে রিপিটিং ইউনিট, কিন্তু রিপিটিং ইউনিটটা কম, মানে 5 হতে পারে, 10 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, এগুলো হচ্ছে অলিগোমার্স। কিন্তু পলিমার্স কি বা পলিমারাইজেশন কি? সেখানে রিপিটিং ইউনিটটা প্রচুর বেশি, একটা জায়েন্ট মলিকিউল যদি হয় সেটাকে আমরা পলিমারাইজেশন বলবো। ফর এক্সাম্পল পলিথিলিন, ফর এক্সাম্পল বলতে পারো পলিপ্রপাইলিন। কিন্তু এই পলিথিলিনেরই মনে করো CH2 যে গ্রুপ বা ইথিলিন যে গ্রুপটা আছে বা অ্যালকিন যে গ্রুপটা আছে, এটার যে রিপিটিং ইউনিটটা হচ্ছে, এটা মনে করো 4, 5 বা 6, 8-এ গিয়ে শেষ হয়ে গেল, ওখানেই টার্মিনেট করে গেল। তাহলে ওটা কিন্তু এক ধরনের পলিমার্স অবশ্যই, কিন্তু মেনলি ওটা অলিগোমার্স। কিন্তু মনে করো কোনো একটা রিপিটিং ইউনিট মনে করো 150, 200, 300-তে গিয়ে থেমেছে, তাহলে সেটা কিন্তু আমরা শুধুমাত্র পলিমার্সই বলবো, সেটা কিন্তু আমরা অলিগোমার্স বলবো না। তাই জিগলানের ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি যেটা দেয় সেটা অলিগোমার্সও দেয় অ্যাজ ওয়েল অ্যাজ পলিমার্সও দেয়। আমরা লিখছি অ্যালকিন পলিমারাইজেশন, কিন্তু এটাকে আমরা অলিগোমারাইজেশনও বলে থাকি, কারণ এক্ষেত্রে আমরা ছোট রিপিটিং ইউনিটের মলিকিউলও পেয়ে থাকি। Now, the catalysts used in coordination polymerization are transition metal organic compounds. তাহলে জিগলানের ক্যাটালিস্টের মেইন যে ক্যাটালিস্টটা আছে, সেখানে আমরা কি ইউজ করছি? সেখানে ইউজ করছি হচ্ছে ট্রানজিশন মেটাল অর্গানিক কম্পাউন্ডস। আমরা কি ধরনের ক্যাটালিস্ট ইউজ করছি, তার কি মেকানিজম, এগুলো আমরা ধীরে ধীরে পড়ব। তার আগে দেখো, শুরু করার আগে বলি যে অ্যাকচুয়ালি এই যে অলিগোমারাইজেশন, এই জিনিসটা তাহলে আমরা কি, সেটা এই এক্সাম্পল একটা জিনিস বুঝতে পারবে। দেখো দেখো অলিগোমারাইজেশনটা কি হচ্ছে? অলিগোমারাইজেশন হচ্ছে একটা সীমিত জিনিস। সীমিত মানে কি? মানে একটা ছোট জিনিস। দেখো এখানে কি, এখানে ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম catalyzes the formation of alkenes from ethylene. These compounds are called ethylene oligomers and the process is called oligomerization. মানে কি, ইথিলিনের দেখো রিপিটিং ইউনিট হতে হতে যাচ্ছে, এই ইথিলিনেরই রিপিটিং ইউনিট যদি আমি হিউজ পাই, একটা জায়েন্ট মলিকিউল পাই, তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো পলিমার্স অথবা পলিমারাইজেশন। এক্ষেত্রে আমরা এটাকে বলছি অলিগোমার্স, কারণ আমরা যদি বলি যে এই জিনিসটা যদি একটু ছোট হয়, রিপিটিং ইউনিটটা যদি ধীরে ধীরে ছোট হয়, তাহলে সেটাকে বলছি আমরা অলিগোমার্স। এখানে জিগলার অ্যাকচুয়ালি 1950-তে যেটা এস্টাবলিশ করেছিল, সেটা দেখো এই ধরনেরই জিনিস, এবং এটাকে বলা হয়েছিল অলিগোমার্স। কেন? কারণ এখানে জিগলার যেটা তৈরি করেছিল সেটা মেনলি 6 to 18 কার্বনসের জিনিস তৈরি করেছিল অথবা পেয়েছিল, আমরা বলবো যে তৈরি করেছিল না, পেয়েছিল বা অবজার্ভ করেছিল। যে নর্মাল ইথিলিন থেকে শুরু করেছিল ট্রাইথাইল অ্যালুমিনিয়াম দিয়ে, আর জিগলারের যে নিজস্ব ক্যাটালিস্ট ছিল, ক্যাটালিস্ট অবশ্যই সেখানে ইউজ করেছিল। তাহলে সে এখানে যেগুলো পেয়েছিল সেগুলো ডিফারেন্ট টাইপ অফ অলিগোমার্স পেয়েছে। আমরা কি এগুলোকে পলিমার বলবো না? হ্যাঁ, পলিমারও আমরা বলতে পারি, অসুবিধা নেই, কিন্তু মেনলি এগুলো অলিগোমার্স। কেন? কারণ রিপিটিং ইউনিটটা তুলনামূলকভাবে কম, রিপিটিং ইউনিটটা তুলনামূলকভাবে সীমিত, নাম্বার অফ কার্বন অ্যাটমস এখানে 6 to 18-এ মোটামুটি বাউন্ড হয়ে গেছে, মানে 6 to 18-এর ওপর ভ্যারি করে আমার বিভিন্ন ধরনের অলিগোমার্স দিয়েছে। তাই এগুলোকে আমরা মেনলি অলিগোমার্স বলবো, পলিমার্স আমরা তুলনামূলকভাবে কম বলবো। এর সাথে আমরা যে পলিমার্স পাচ্ছি সেখানে কিন্তু পলিথিলিনও পেয়েছি, কিন্তু মেন প্রোডাক্ট আমরা কি পেয়েছি? 6 to 18
কার্বনস পেয়েছি, মানে 6 to 18 নাম্বার অফ কার্বন অ্যাটমসের যে ইথিলিন মইটি মানে অলিগোমার পেয়েছি। তাই মেনলি এই প্রসেসটাকে আমরা কি বলেছিলাম, অলিগোমারাইজেশন, বা জিগলার যেটাকে যে নোটিস করেছিল সেটাকে বলেছিল অলিগোমারাইজেশন। আর পলিমারাইজেশন এখানে হয়েছিল, কারণ পলিমারাইজেশন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আমি পলিথিলিন পাবো না। তাই পলিমারাইজেশনও এখানে হয়েছে, বাট মেন যে জিনিসটা সেটা হচ্ছে অলিগোমারাইজেশন। তাহলে কিন্তু আমার ক্যাটালিস্টটা কি, ক্যাটালিস্টটা তো জিগলার নাটা, তার মানে নাটারও এখানে কিছু ভূমিকা আছে। তার আগে দেখো জিগলারের যে এই জিনিসগুলো, সেগুলোকে বলা হয়েছে জিগলার যেগুলো পেয়েছিল সেগুলো কিন্তু সবই লিনিয়ার। এই সব যদি লিনিয়ার হয় সেগুলোকে বলা হয়েছিল লিনিয়ার আলফা অলিফিনস, মানে যেগুলো জিগলার অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল। কারণ জিগলার যে এগুলো করেছিল সেগুলো হচ্ছে ইথিলিন থেকে। তাই জিগলারের যেগুলো অ্যাকচুয়ালি অলিগোমার সেগুলো সবই লিনিয়ার পেয়েছিল। আর এগুলোকেই বলা হয়েছিল অ্যাকচুয়ালি লিনিয়ার আলফা অলিফিনস। যে পলিথিলিনটা এখান থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে হাই ডেন্সিটি পলিথিন। এগুলো সবই হচ্ছে জিগলারের অবজারভেশন, যেটা সে 1950 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল। আর যে পলিথিলিনটা তুলনামূলকভাবে অ্যাকচুয়ালি নর্মাল আমরা পেয়ে থাকি বা ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন হয়, সেটা কিন্তু তুলনামূলকভাবে মানে কি বলবো, কম ডেন্সিটির হয়, মানে কম ডেন্সড হয়। কিন্তু জিগলারের যে পলিথিলিনটা পাওয়া গেছিল তুলনামূলকভাবে তার পার্সেন্টেজ হয়তো কম, কারণ অলিগোমার্স আমরা বেশি পেয়েছি বা অলিগোমারাইজেশন বেশি পেয়েছি, কিন্তু তার প্রপার্টিসটা তুলনামূলকভাবে অনেক ভালো। মানে নর্মাল যে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে আমরা যে পলিমার পাই বা পলিথিলিন পাই, তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি জিগলারের পলিথিনের কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো ছিল। তাহলে নাটার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন কি ছিল? নাটা দেখো অ্যাকচুয়ালি প্রপাইলিন থেকে অ্যাকচুয়ালি জিনিসটা করেছিল। তাহলে প্রপাইলিনকে একই রকম ভাবে জিগলারের ক্যাটালিস্টেই অ্যাকচুয়ালি দিয়েছিল। আর জিগলারের ক্যাটালিস্টে যদি দেয় তাহলে সে যে মেন পেয়েছিল সেটা পেয়েছিল পলিপ্রপাইলিন। এখানে কি তাহলে আমি অলিগোমার্স বলছি? এখানে কিন্তু অলিগোমার বলিনি, আমি বলেছি এখানে সে যে মেন প্রোডাক্টটা পেয়েছিল সেটা হচ্ছে পলিপ্রপাইলিন পেয়েছিল। এখান থেকে অ্যাকচুয়ালি আবিষ্কার হয়, তার মানে এখান থেকে পলিমার্সও তৈরি হতে পারে। আর এই যে ডিসকভারিটা, এই ডিসকভারির মাধ্যমেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে আমরা তাহলে পলিপ্রপাইলিন বা পলিইথিলিন তাহলে একটা সুইটেবল ক্যাটালিস্টের মাধ্যমে এগুলো আমরা তৈরি করতে পারি। তাহলে এই যে দুজনের কন্ট্রিবিউশন হলো, একজন হচ্ছে জিগলার, আরেকজন হলেন নাটা, জি নাটা। এই দুজনের কন্ট্রিবিউশনের মাধ্যমে আলটিমেট জিগলানাটা ক্যাটালিস্ট তৈরি হয়। মানে জিগলানাটা ক্যাটালিস্ট তাহলে আলটিমেট কিসের জন্য তৈরি হয়েছে? অ্যালকিন পলিমারাইজেশনের জন্য। সেখানে কিন্তু অলিগোমার্সও হচ্ছে, সেখানে কিন্তু পলিমার্সও হচ্ছে। আমরা যে মেইন টার্মটা বলছি সেটা হয়তো বলছি যে অ্যালকিন পলিমারাইজেশন, কিন্তু সেখানে অলিগোমার্সও তৈরি হবে। কারণ আমরা একবারও বলতে পারবো না যে নাম্বার অফ কার্বন অ্যাটমস হিউজ, মানে হিউজ একটা জায়েন্ট মলিকুলই শুধু তৈরি করবে। সেখানে অ্যাকচুয়ালি আমার অলিগোমার্সও তৈরি হতে পারে, মানে অলিগোমারাইজেশনও হচ্ছে পলিমারাইজেশনও হচ্ছে। কিন্তু আমার মেন এমটা কি? মেন এমটা হচ্ছে আমার পলিমারাইজেশন। দেখো জিগলান একটা ক্যাটালিস্ট তাহলে অ্যাকচুয়ালি কি? জিগলান একটা ক্যাটালিস্ট হচ্ছে একটা কম্বিনেশন অফ TiCl3 উইথ CH3CH2 হোল টু AlCl, এটা হতে পারে। অথবা TiCl4 প্লাস CH3CH2 হোল 3 Al, মানে ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম। অ্যাকচুয়ালি আমরা এটাকে নিয়েই ভাববো, TiCl4 অ্যান্ড ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, এটাকেই আমরা নিয়ে ভাববো। এটাই হচ্ছে জিগলান একটা ক্যাটালিস্ট। আপাতত তোমরা কিছু লিখো না এখানে, কারণ আমি পুরো জিনিসটাই লেখাবো। এটা জাস্ট তোমাদের ডিসক্রাইব করছি, আমি পুরো জিনিসটাই ক্লাস নোটের মতো লেখাবো তোমাদের। তাহলে এই জন্য আমি একটু ফার্স্ট এটা বেরিয়ে যাচ্ছি। তাহলে টিপিক্যাল জিগলান একটা ক্যাটালিস্ট হচ্ছে দু রকম আমরা ভাবতে পারি, যে কম্বিনেশন অফ TiCl3 অ্যান্ড CH3CH2 হোল টু AlCl, অথবা TiCl4 উইথ ট্রাইথাইল অ্যালুমিনিয়াম। আমরা অ্যাকচুয়ালি ট্রাইথাইল অ্যালুমিনিয়ামের সাথে TiCl4 এই কম্বিনেশনটাকে নিয়েই ভাববো, কারণ এই কম্বিনেশনটাকে নিয়েই আমরা মেকানিজম তৈরি করবো। মেনি জিগলানের ক্যাটালিস্ট কম্বিনেশনস ইনক্লুড আ মেটালোসিন, কারণ মেটালোসিন ছাড়া কিন্তু আমরা কখনোই এটা পাবো না, যে আমরা যখন মেকানিজম দেখবো তখনই বুঝতে পারবো। দেখো ফার্স্ট আমরা কি বলেছিলাম, যে TiCl4 এর সাথে আমরা অ্যাকচুয়ালি ট্রাইথাইল অ্যালুমিনিয়াম নিয়ে ভাববো। আচ্ছা, এই অবধি তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্ট স্টেপ আমরা কি বলেছিলাম, ট্রাইথাইল অ্যালুমিনিয়ামের সাথে দেখো TiCl4 এর রিয়াকশন হয়েছে। যদি TiCl4 এর সাথে ট্রাইথাইল অ্যালুমিনিয়ামের রিয়াকশন হয়, ফার্স্ট স্টেপ একটা ক্লোরিন সাবস্টিটিউট হয়েছে। দেখো একটা ক্লোরিন যখন সাবস্টিটিউট হচ্ছে TiCl4 থেকে, তাহলে TiCl3 হলো, এবং কোন গ্রুপটা ঢুকলো? দেখো ঢুকলো একটা ইথাইল গ্রুপ। মানে এটা একদম সিম্পল রিয়াকশন। দেখো TiCl4 থেকে একটা ক্লোরিন সাবস্টিটিউট হয়ে অ্যাকচুয়ালি গেল অ্যালুমিনিয়ামে, তাহলে অ্যালুমিনিয়ামে এলো একটা ক্লোরিন আর একটা ইথাইল গ্রুপ এখান থেকে বেরোলো।
রিপ্লেস করেছে। ইথাইল গ্রুপ তাহলে আমার দুটো এলো। আর সেই ইথাইল গ্রুপটা কোথায় আসবে? TiCl4 এ, কারণ একটা ক্লোরিন এখান থেকে বেরোচ্ছে, তাহলে আমার তৈরি হবে TiCl3 আর সেই টাইটেনিয়ামের সাথে একটা ইথাইল। এখন দেখলে প্রিলিমিনারি মনে হবে টাইটেনিয়ামে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, কিন্তু টাইটেনিয়ামে অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট অরবিটাল আছে। এই পুরো ডিটেল মেকানিজমটা আমরা পরে পড়ছি, আমি শুধু তোমাদের একটা চার্ট ওয়াইজ দেখাচ্ছি, এইখান থেকে কিছু কনফিউশন থাকতে পারে কারণ আমি ডিটেল মেকানিজমটা পরে পড়বো। দেখো, যখনই এই জিনিসটা তৈরি হচ্ছে আমরা কি বলছি যে টাইটেনিয়ামে একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হয়েছে। আমি আবার বললাম কনফিউশন থাকতে পারে, কারণ এখানে দেখলে মনে হবে যে টাইটেনিয়ামে 4টে অলরেডি বন্ড, এখানেও টাইটেনিয়ামে 4টে বন্ড, তাহলে টাইটেনিয়ামে অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট সাইট কোত্থেকে তৈরি হলো? দেখো, টাইটেনিয়াম অ্যাকচুয়ালি যেটা বন্ড করে সেটা হচ্ছে 6টা বন্ড করতে পারে, বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি টাইটেনিয়ামের 5টা আছে, এখানে দেখলে মনে হবে 4টে, কিন্তু অ্যাকচুয়ালি 5টা আছে। আমি বললাম ওই জন্য ডিটেল মেকানিজম পরে পড়বো। আগে আপাতত তোমরা মোটামুটি এটা মনে রাখো যে টাইটেনিয়ামে ধরে নাও যে টাইটেনিয়ামে একটাই ভ্যাকেন্ট সাইট আছে। যদি টাইটেনিয়ামে একটা ভ্যাকেন্ট সাইট হয় তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এর সাথে একটা ইথিলিন মইটির অ্যাডিশন। যখনই একটা ইথিলিন ময়ের অ্যাডিশন হলো তাহলে ইথিলিন ময়টি অথবা এই পাই বন্ড থেকে টাইটানিয়ামের দিকে একটা কোঅর্ডিনেট টাইপ অফ বন্ড তৈরি হবে, মানে টাইটানিয়ামের সাথে CH2CH2 এর একটা বন্ড তৈরি হলো, অথবা একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হলো। এই কোঅর্ডিনেট বন্ড তৈরি হওয়ার পরের স্টেপটা কি বলতো? এই যে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে এর পরের স্টেপটা তোমরা বলতে পারবে কি? কারণ এর পরের স্টেপটা কি হতে পারে এটা আমি তোমাদের পড়িয়েছি, বলতে পারবে? ওই স্যার ওই আলফা মাইগ্রেটরি ইনসার্শন না কি হ্যাঁ, বলে? আলফা মাইগ্রেটরি ইনসারশন অথবা বিটা মাইগ্রেটরি ইনসারশন। তাহলে আলফা কার ক্ষেত্রে হয়? আলফা হয় কার্বনিলের ক্ষেত্রে। তাহলে এখানে তো আলফা হবে না, এখানে তাহলে কি হবে? 1 2 ইনসারশন অর বিটা মাইগ্রেটরি বিটা। ইনসারশন। দেখো, বিটা মাইগ্রেটরি ইনসারশন যদি হয় তাহলে এটা তৈরি হবে কেন? কারণ আমি যদি মনে করো এটাকে আলফা ভাবি আর এটাকে বিটা ভাবলাম, এই কার্বনটাকে, তাহলে কি হবে? টাইটেনিয়ামের সাথে প্রথমে এটা যোগ হলো, তারপরে CH2, এই CH2 এর সাথে কি হবে? এই CH2 পুরো লেগে যাবে, তাহলে একটা লং চেন তৈরি হলো। দেখো, এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই লং চেনটা যদি তৈরি হয়ে যায় একবার, তাহলে এটা কি বলবো? এটাকে বলবো আমরা ইনিশিয়েশন স্টেপ। এই যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়েট করলো, ফার্স্ট অ্যাডিশন হলো মানে ইনিশিয়েট করলো। এরপর কি হবে? এরপর দেখো অ্যাকচুয়ালি প্রোপাগেট হবে, মানে ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার একটা ইথিলিন মইটি আসবে, আবার একটা ইথিলিন মইটি টাইটেনিয়ামের সাথে অ্যাডিশন হবে। এই অ্যাডিশনটা হওয়ার পর সে আবার ফার্দার বিটা মাইগ্রেটরি ইনসারশন দেখাবে এবং এই যে চেনটাকে সেটাকে ধীরে ধীরে প্রোপাগেট করছে। প্রোপাগেট করা মানে কি? রিপিটিং ইউনিট ধীরে ধীরে অ্যাড হওয়া। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ অথবা প্রোপাগেশন স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ দেখো, আমি আরেকবার ফিরে যাই। তাহলে এইখানে আমরা বলছি যে ফার্স্ট স্টেপ কোনটা? ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। সেটা কি? সেটা হচ্ছে আমার ক্যাটালিস্টটাকে অ্যাক্টিভ করা হচ্ছে, মানে অ্যাক্টিভেশন অফ ক্যাটালিস্ট, এটাকে আমরা বলতে পারি স্টেপ 1। স্টেপ 1টা কি হচ্ছে? অ্যাক্টিভেশন অফ ক্যাটালিস্ট। তারপর আমরা কি বলছি? এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ইনিশিয়েশন, মানে ফার্স্ট হচ্ছে ইথিলিনের অ্যাডিশন, ইথিলিনের অ্যাডিশনের পরে ওটা যোগ হয়ে একটা ফার্স্ট ইউনিটটা যোগ হয়েছে, মানে বিটা মাইগ্রেটরি ইনসারশনের পরে যেটা এলো, এটাকে আমরা কি বলবো এই অবধি? এটাকে বলছি আমরা ইনিশিয়েশন স্টেপ, মানে ইনিশিয়েট করছে, রিয়াকশনটাকে ইনিশিয়েট করেছে। এরপর কি হবে? একবার ইনিশিয়েট করা মানে ধীরে ধীরে রিপিট ইউনিট আরো যোগ হতে থাকবে। এই রিপিট ইউনিট মানে কি? একটা করে ইথিলিন মইটি যোগ হচ্ছে, বিটা মাইগ্রেটরি ইনসারশন দেখাচ্ছে এবং আবার লং চেন তৈরি করলো, আবার একটা ইথিলিন আসবে, অ্যাডিশন হবে, আবার বিটা মাইগ্রেটরি ইনসারশন দেখাবে, আবার লং চেন হবে। তাহলে এটাকে আমরা কি বলছি? প্রোপাগেশন। এটা হচ্ছে প্রোপাগেশন স্টেপ। তাহলে এক সময় এইগুলো কি হবে? ধীরে 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 অনেক লং চেন হবে। তো তাহলে লাস্ট স্টেপটা কি হওয়া উচিত? এরকম ধীরে 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 এই চেনটা একটা জায়েন্ট চেন তৈরি হবে। তাহলে লাস্ট স্টেপ কি হওয়া উচিত বলো তো? বলো, লাস্ট স্টেপ কি হতে পারে? বলতে পারবে? এই হাইড্রোজেন গিয়ে অ্যাড হতে হবে তো। না, লাস্ট স্টেপ হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আমরা যে লাস্ট স্টেপটাকে বলবো, দেখো প্রোপাগেট করতে করতে লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে অ্যাকচুয়ালি টার্মিনেট হবে। এখানে হাইড্রোজেন তো কোথাও পাবে না, মানে আলাদাভাবে তো আমরা হাইড্রোজেন দেখাচ্ছি না এখানে। তাহলে লাস্ট স্টেপটা কি হবে? টার্মিনেশন। তাহলে টার্মিনেটটা কিরকম হবে সেটা আমরা দেখছি। দেখো, এরকম ভাবে যখন CH2 অ্যাড হতে হতে যাবে, তাহলে আলটিমেটলি আমার যে ডিজায়ার্ড প্রোডাক্ট, পাচ্ছি, সেই ডিজায়ার্ড প্রোডাক্টটা কিরকম হবে?
তাহলে ডিজায়ার্ড প্রোডাক্টটা দেখো আমরা কি এটা লিখতে পারি যে CH2 হোল n এদিকে CH2CH3 রইল, আর এদিকে তাহলে কি হবে, এদিকে একটা CH ডবল বন্ড CH2 তৈরি হবে। এটা আর একটাকে আমরা লিখতে পারি, আর একটা জিনিস আমরা লিখতে পারি এখানে, এটা তো এক ধরনের অ্যাকচুয়ালি পলিমারাইজেশন হচ্ছে। তাহলে এটা যদি এক ধরনের পলিমারাইজেশন হয় তাহলে আমরা এটাও বলতে পারি এখানে যে CH2CH2 হোল n, এটাই অ্যাকচুয়ালি এখানে তৈরি হচ্ছে। সিম্পল বলতে গেলে তাহলে এটা তৈরি হচ্ছে আমার, কিন্তু আলটিমেট প্রোডাক্টটা কিন্তু এটা তৈরি হবে। কারণ দেখো, তুমি যখন চেনটাকে ইনিশিয়েট করছো, ইনিশিয়েশনের সময় ফার্স্ট যখন তুমি চেনটাকে ইনিশিয়েট করছো, সেখানে দেখো একটা CH3CH2 অলওয়েজ থাকছে, তাই না? কারণ এই CH3CH2 অথবা ইথাইল গ্রুপটা কোত্থেকে আসছে, এটা আসছে অ্যাকচুয়ালি টাইটেনিয়াম থেকে। তাহলে এটা যদি আমার টাইটেনিয়াম থেকে আসে, তাহলে এই জিনিসটা তো আমার মানে থাকবেই এই গ্রুপটা। তাহলে আমার রিপিটিং ইউনিট কোনটা? রিপিটিং ইউনিট হচ্ছে, দেখো রিপিটিং ইউনিট হলো ইথিলিনটা। রিপিটিং ইউনিট হচ্ছে আমার ইথিলিনটা, মানে CH2CH2 হোল n, এটা বারবার রিপিট হতে হতে থাকছে, কিন্তু তার সাথে এই CH3CH2 এই গ্রুপটা থাকবেই। তাহলে যদি এই গ্রুপটা থেকে থাকে তাহলে আমি কি বললাম দেখো, একটা এই গ্রুপ এটা তো অবশ্যই থাকলো, তাহলে এটা হচ্ছে আমার রিপিটিং ইউনিট। আর লাস্ট আমি করছি CH ডবল বন্ড CH2। কেন CH ডবল বন্ড CH2 করছি? কারণ লাস্ট যেটা আমার টার্মিনেট হবে তাহলে সেখানে একটা বিটা হাইড্রোজেন এলিমিনেশন হবে। লাস্ট যে টার্মিনেশন স্টেপটা হবে সেখানে অ্যাকচুয়ালি যেটা আমার হবে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন এলিমিনেশন। তাহলে টার্মিনেশন স্টেপ হচ্ছে আমার বিটা হাইড্রোজেন এলিমিনেশন। এবার এটা আমি বলবো যে কিভাবে হচ্ছে, এটা আমি বলবো, কারণ আমি বললাম যে ডিটেল মেকানিজম আমি তোমাদের দেখাবো। আর শর্টে যদি আমরা লিখতে চাই যে অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে শর্টে আমি এটা লিখতে পারি। কেন? কারণ এটারই অ্যাকচুয়ালি মানে এটা লেখা মানে অ্যাকচুয়ালি দেখিয়ে দেওয়া এটা হচ্ছে পলিইথিলিন। কারণ আমার ইথিলিনের পলিমার্স CH2CH2 হোল n, তাহলে এটাকেই আমরা বলতে পারি পলিইথিলিন, বা এইটুকু আমরা দেখাতে পারি। কিন্তু অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা হচ্ছে সেটা কি, সেটা এই যে CH2CH2 হোল n, তাহলে এটা টার্মিনেট করছে কিভাবে? একদিকে থাকবে আমার ইথাইল গ্রুপ, আর একদিকে থাকবে আমার CH ডবল বন্ড CH2। কারণ টার্মিনেশনের লাস্ট স্টেপ হচ্ছে আমার বিটা হাইড্রোজেন এলিমিনেশন। আচ্ছা, বিটা হাইড্রোজেন এলিমিনেশন মানে হচ্ছে কি রকম ভাবে দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার আলফা পজিশন, এটা হচ্ছে আমার বিটা পজিশন। এই কার্বনটা হচ্ছে আমার আলফা, কারণ টাইটেনিয়ামের সাথে ডিরেক্টলি অ্যাটাচড। এই কার্বনটা হচ্ছে আমার বিটা, কারণ এটা আলফার পাশের পজিশন বিটা। আর আমরা জানি অ্যাকচুয়ালি যদি আমার কার্বনিল থাকে তাহলে আমার আলফা মাইগ্রেটরি ইনসারশন হয়, আলফা এলিমিনেশন হয়। যদি আমার ইথিলিন মানে এইরকম গ্রুপ থাকে তাহলে আমার সেক্ষেত্রে মানে অ্যালকেন চেন থাকে, তাহলে সেক্ষেত্রে আমার অলওয়েজ বিটা এলিমিনেশন হয় অথবা আমার বিটা মাইগ্রেটরি ইনসারশন। এখানে তো ইনসারশন হওয়ার কোনো কথা নয়, কারণ এখানে ডবল বন্ড নেই। তাহলে এখানে আমার কি হতে পারে, বিটা হাইড্রোজেন এলিমিনেশন। তাহলে বিটা পজিশন থেকে যদি একটা হাইড্রোজেন এলিমিনেট হয় তাহলে সেটা কোথায় গিয়ে লাগবে, সেটা গিয়ে লাগবে আমার টাইটেনিয়ামে। আর বাকি তাহলে কি পড়লো, এই কার্বনটা ভ্যাকেন্ট হলো, তাহলে এই কার্বনটা অ্যাকচুয়ালি এর সাথে ডবল বন্ড তৈরি করবে, এই CH2 এর সাথে ডবল বন্ড তৈরি করবে। তাই এনটা দেখো CH ডবল বন্ড CH2 হবে, কারণ এখান থেকে আমি কি পাবো, CH ডবল বন্ড CH2 পাবো। বাকি চেনটা পড়ে থাকবে কি CH2CH2 হোল n, কারণ এখানে যদি বারবার আমার ইথিলিন মইটিটা রিপিটিং ইউনিট হিসেবে যোগ হতে থাকে তাহলে এটা n নাম্বার অফ রিপিটিং ইউনিট আসবে CH2CH2 হোল n। আর একটা দিক কিন্তু আমার ইথাইল গ্রুপ থাকবে, কারণ এই ইথাইল গ্রুপটা আমার কোথা থেকে আসছে, অ্যালুমিনিয়াম থেকে। হ্যাঁ, এবার আমি যদি ট্রাইথাইল অ্যালুমিনিয়াম ইউজ না করে ট্রাই প্রপাইল অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে আমি অন্যরকম পাবো। কিন্তু এখানে আমি যেহেতু ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম ইউজ করেছি, তাহলে একটা দিক আমার ইথাইল গ্রুপ দিয়ে থাকবে, মানে ইথাইল গ্রুপটা একদিকে থাকলো, আর একদিক কি হবে, আর একদিক বিটা হাইড্রোজেন এলিমিনেশনের জন্য CH ডবল বন্ড CH2 থাকবে। আর মাঝখানটা কি হবে, মাঝখানটা হবে রিপিটিং ইউনিট। কার রিপিটিং ইউনিট? ইথিলিনের রিপিটিং ইউনিট। তাই আমার সহজে প্রোডাক্টটা অনেকে এরকম ভাবে দেখাতে পারে CH2CH2 হোল n। আবার অনেকে ফুল প্রোডাক্টটা এরকম ভাবেও দেখাতে পারে যে CH3CH2 মাঝখানে হচ্ছে CH2CH2 হোল n, কারণ আমার n নাম্বার অফ ইথিলিন ইউনিটের রিপিট হয়েছে। আর টার্মিনেট হচ্ছে আমার থ্রু বিটা হাইড্রোজেন এলিমিনেশন CH ডবল বন্ড CH2 তৈরি করবে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, মোটামুটি। সবাই বুঝতে পেরেছো তো এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কে কে আছো, চারজন নাকি? আচ্ছা, এখানে তোমরা ফার্স্ট হ্যাঁ স্যার, একজন।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা আবার কি হয়ে গেল মাঝে মধ্যে, যে কি হয় কি জানি। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা ফার্স্ট যে এটা করবে, একটা পয়েন্ট লেখো। ফার্স্ট পয়েন্ট লিখবে, আমি ওই জন্য বললাম পুরোটা লিখিয়ে দেবো। লিখবে জিগলার নাটা ক্যাটলিস্ট। আমি জেটেন লিখছি, তোমরা জিগলার লিখবে। জিগলার নাটা ক্যাটলিস্ট। জিগলার নাটা ক্যাটলিস্ট। জিগলার নাটা ক্যাটলিস্ট বলে হেডিং করো। আচ্ছা, হেডিং করে তার আন্ডারে লেখো দিস ক্যাটালিস্ট ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড। দিস ক্যাটালিস্ট ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড by treating TiCl4 by treating, treat করা মানে by treating TiCl4 with triethyl aluminium, with triethyl aluminium ET3Al। ট্রাইথাইল অ্যালুমিনিয়াম হচ্ছে, ব্র্যাকেটে লিখে রাখো ET3Al, তিনটে ইথাইল গ্রুপ আর অ্যালুমিনিয়াম, ব্র্যাকেট ক্লোজ করে দাও। টু ফর্ম এ ফাইব্রাস ম্যাটেরিয়াল, টু ফর্ম এ ফাইব্রাস ম্যাটেরিয়াল that catalyze the polymerization, that catalyze the polymerization of alkenes at atmospheric pressure and ambient temperature, of alkenes at atmospheric pressure and ambient temperature, and ambient temperature। হয়েছে লেখা? লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন অফ মেটাল ক্যাটালিস্ট, মানে মেটাল ক্যাটালিস্টটাকে আমরা কি করব? অ্যাক্টিভেট করব। দেখো অ্যাক্টিভেশন স্টেপটা কি রকম হচ্ছে। আমরা অ্যাক্টিভেশন স্টেপটা কি করেছিলাম? সিম্পল রিঅ্যাকশন করেছিলাম। তাহলে এখানেও সিম্পল রিঅ্যাকশন করছি, দেখো। আগে আমি লিখে নিই, তারপর তোমরা লিখো। আচ্ছা, আট এখানে আট, একেবারে আটটাই করে দেবে, অসুবিধা নেই। এখানে আটটা হচ্ছে CH3, এখানে আটটা হচ্ছে CH3, ঠিক আছে? হয়েছে? এই অবধি আগে লেখো, আগে রিয়াকশনটা লেখো। ফার্স্ট নাকি 5টা ক্লোরিন? হ্যাঁ, এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম, যে আমরা যে রিয়াকশনটা করেছিলাম সেই রিয়াকশনটা কি ছিল? TiCl4 প্লাস ET3Al। আমরা ET3 এর জায়গায় আর CH2 লিখেছি, আটটাকে CH3 লিখছি, তোমরা এই CH2 দিয়েও লিখতে পারো, যেটা ইচ্ছা। কিন্তু আলটিমেট জিনিসটা হচ্ছে, আমি এখানে দেখো TiCl5 দেখিয়েছি, আমি কিন্তু TiCl4 দেখাইনি। কেন? কারণ দেখো, আমরা TiCl4 নিয়ে কাজ করছি,
কিন্তু এখানে যেটা দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি একটা ল্যাটিস। ল্যাটিস মানে কি, প্রত্যেকটা TiCl4 তো নিজেদের মধ্যে মানে এইরকম একটা ল্যাটিস ফর্ম করেছে। এবার এই যে ক্লোরিনটা, মনে করো এই যে ক্লোরিনটা, একটুখানি দাঁড়াও, এই যে ক্লোরিনটা, আমি কি বলছি, এই ক্লোরিনটা অ্যাকচুয়ালি এই টাইটেনিয়ামের নিজস্ব ক্লোরিনের সাথে বন্ড নয়। সরি, এই ক্লোরিনটা তাহলে কোথা থেকে আসছে? এই ক্লোরিনটা হচ্ছে অন্য TiCl4, অন্য TiCl4 মইটির ক্লোরিন। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি অ্যাকচুয়ালি ল্যাটিস। যেরকম আমরা কি বলি NaCl এর ল্যাটিস, একটা সোডিয়ামের বাইরে 6খানা ক্লোরিন ঘিরে আছে, একটা ক্লোরিনের বাইরে 6টা সোডিয়াম ঘিরে আছে। তার মানে কি একটা সোডিয়ামের সাথে 6টা ক্লোরিন বন্ড করছে, অথবা একটা ক্লোরিনের সাথে 6টা সোডিয়াম বন্ড করছে? তা নয়, এটা হচ্ছে তার ল্যাটিস স্ট্রাকচার। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে TiCl4 এর ল্যাটিস। মানে কি, মনে করো তুমি ভাবো এটা হচ্ছে TiCl4 এইটুকু, সরি, মনে করো এটা তোমরা ভাবো যে এটা হচ্ছে TiCl4। যদি এটা TiCl4 হয়ে থাকে, তাহলে আমরা কি বলছি যে এই যে ক্লোরিনটা আসছে, এটা আসছে অ্যাকচুয়ালি অন্য TiCl4 থেকে, আলটিমেট হচ্ছে এটা ল্যাটিসের অংশ। তাহলে আমার টাইটেনিয়ামের বাইরে টোটাল 5খানা বন্ড এলো, আর একটা তাহলে কি থাকলো, একটা দেখো ভ্যাকেন্ট সাইড থাকলো। কারণ টাইটেনিয়ামের কটা বন্ড হতে পারে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম হচ্ছে 6টা কোঅর্ডিনেশন সাইড হতে পারে। তাহলে অ্যাজ পার ল্যাটিস আমরা কি বলছি, 5টা কোঅর্ডিনেশন সাইড ব্লকড, তাহলে একটাই অ্যাকচুয়ালি আমার ভ্যাকেন্ট পজিশন আছে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার। এইটাই অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যখন আমরা মেকানিজমটা এমনি দেখছিলাম, তখন এটাই বলেছিলাম যে অ্যাক্টিভেশন অফ ক্যাটালিস্ট, এই যে ফার্স্ট স্টেপ, এখানে একটু দেখলে মনে হবে যে এটা হচ্ছে 4খানা, আমার ওখানে TiCl4 এর 4খানা বন্ড ছিল, ওখান থেকে আমার এখানেও 4টে বন্ড এলো, তাহলে আমার ভ্যাকেন্ট সাইড কোত্থেকে তৈরি হলো? ভ্যাকেন্ট সাইড ইটসেলফ কম্পাউন্ডটাকে দেখলে মনে হবে না, ভ্যাকেন্ট সাইডটা দেখলে দেখতে হবে যে তোমার অ্যাকচুয়ালি ল্যাটিসটা কিরকম। ল্যাটিসটা হচ্ছে টাইটেনিয়ামের বাইরে আমার 5খানা ক্লোরিন আছে, কারণ আমার ওই সব যে ক্লোরিনগুলো পাচ্ছি এটা অন্য টাইটেনিয়াম থেকেও আমি পাচ্ছি, আমি বলছি না ওটা ওই টাইটেনিয়ামেরই বন্ড, অ্যাকচুয়ালি এটা অন্য টাইটেনিয়াম থেকে আসছে, মানে টাইটেনিয়ামের চারদিকে 5টা ক্লোরিন আছে, আর তাহলে একটা ভ্যাকেন্ট রইল। কিন্তু এই টাইটেনিয়ামটা অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল অ্যাক্টিভিটি শো করতে পারে না। যদি আমার যখন আমার ট্রাইথাইল অ্যালুমিনিয়ামের সাথে যোগ হলো, তখন যে ময়েটিটা তৈরি করলো সেটা অ্যাকচুয়ালি আমার ক্যাটালিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারে। তাহলে এটা যদি আমরা পরীক্ষার খাতায় লিখি, তাহলে হট করে মানে এক্সামিনার এরকম ভাবতে পারে যে TiCl5 দেখিয়েছে, আবার TiCl5 যদি আমি না দেখাই তাহলে আমি ভ্যাকেন্ট সাইড ওরকম ভাবে দেখাতে পারবো না, কারণ TiCl4 যদি দেখাই তাহলে আমাদের ভ্যাকেন্ট সাইড সবসময়ের জন্য দুটো করে থাকছে। তা তো নয়, একটা ভ্যাকেন্ট সাইড আছে। তাই এইখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, সেটা লিখে নাও। অ্যারাউন্ড দ্য টাইটেনিয়াম সেন্টার, কমা, it is penta coordinated, আর একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেখো, ইন দ্য পার্ট অফ ল্যাটিস, মানে এটা হচ্ছে ল্যাটিসের পার্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি যখন রিয়াকশনে যাচ্ছে তখন আমরা লিখতে পারি দ্য টাইটেনিয়াম does not have a field coordination sphere and acts like a Lewis acid
or accepting ethylene or propylene as another ligand. লিখেছো? হয়েছে লেখা? একটু বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, লেখো একটু। আচ্ছা, হয়ে গেছে তো? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তাহলে এইটা কি হলো? এটা হলো দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ মানে কি? অ্যাক্টিভেশন অফ মেটাল ক্যাটালিস্ট অথবা অ্যাক্টিভেশন অফ জিগলানেরা ক্যাটালিস্ট। এবার যখনই ক্যাটালিস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে তখন আমরা নেক্সট স্টেপ করছি। তাহলে নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপটা হচ্ছে ইনিশিয়েশন অথবা চেইন ইনিশিয়েশন বলতে পারি আমরা। তাহলে এটা তো আমার ছিল, কারণ আরটাকে আমি CH3 ধরেছি। আর এটা কি? এটা আমরা বলতে পারি ভ্যাকেন্ট, তাই না? এটা যদি ভ্যাকেন্ট হয় তাহলে দেখো প্রথম আমি একটা করলাম C2H4 এখানে অ্যাড করলাম। তাহলে C2H4টা কোথায় লাগবে? এই জায়গাটাতেই লাগবে, এই ভ্যাকেন্ট পজিশনটাতেই। এই ভ্যাকেন্ট পজিশনটাতেই লাগবে। এটা আরো বাজে লাগছে, তাই না? এই ভ্যাকেন্ট পজিশনটা যদি লাগে তাহলে আমার প্রোডাক্টটা কি তৈরি হবে? দেখো প্রথম প্রোডাক্টটা আসছে, সেটা এখানে CH2CH3 ছিল, এটা ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এটা ক্লোরিন হলো। আর এখানে কি হলো? এখানে এরকম একটা বন্ড তৈরি হলো, কোঅর্ডিনেট বন্ড হবে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? প্রথম স্টেপ দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে স্টেপ কি হবে? বিটা মাইগ্রেটরি ইনসারশন হবে। বিটা মাইগ্রেটরি ইনসারশনে প্রথম মানে আমরা একটা এই স্টেপ তোমার ট্রানজিশন স্টেটও আমি দেখাতে পারি চাইলে। নর্মাল যে স্টেপটা মানে আমরা যখন সেই মেকানিজম করেছিলাম তখনও করিয়েছিলাম বিটা মাইগ্রেটরি ইনসারশনের। সেটা হচ্ছে এই ক্লোরিনটা রইলো, আর এর সাথে কি হবে? এর সাথে একটা CH2 আর এর সাথে একটা CH2, এই CH2 বন্ডটা ভাঙছে, আর এই দুটো টাইটেনিয়ামের সাথে একটা CH2 আর এই CH2 বন্ড এটা তৈরি হচ্ছে। তাহলে দেখো আমি এইরকম দেখাতে পারি। এটা হচ্ছে আমি ট্রানজিশন স্টেট দেখাচ্ছি, একটা হ্যাশ সাইন দিয়ে দিতে পারি ওপরে। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? এটা যদি কেউ না দেখাও তাও হবে। এই স্টেপটা না দেখিয়ে তুমি সরাসরিও বিটা মাইগ্রেটরি ইনসারশন দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা 1-2 ইনসারশন যা ইচ্ছা লিখতে পারো এখানে, বিটা মাইগ্রেটরি ইনসারশন অর 1-2 ইনসারশন। এটা যদি হয় তাহলে আলটিমেট কি হবে প্রোডাক্টটা? দেখো টাইটেনিয়াম থাকবে, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন, চারটে ক্লোরিন ছিল। তাহলে আমার এখানে আবার একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হলো। আর এখানে কি হলো? CH2 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 আর এখানে CH3 এলো। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা দেখো, এবং একটা ভ্যাকেন্ট সাইট আবার ক্রিয়েট হবে। এটা বুঝতে পেরেছো কিনা দেখো। বুঝতে পেরেছো কি? ট্রানজিশন স্টেটে তো আর একটা হ্যাঁ স্যার। বন্ড থাকবে মনে হচ্ছে। ট্রানজিশন স্টেটে আর একটা বন্ড, কোন বন্ডটা বলো তো? ও এই CH2 ওই যে CH2, হ্যাঁ সিএইচ টু হ্যাঁ হ্যাঁ সিএইচ টু হ্যাঁ, মাঝে সরি যে সরি সরি, বন্ডটা। এইখানে একটা বন্ড থাকবে। একদম ঠিক, একদম ঠিক, কারণ ওটা ডবল বন্ড ছিল, ওখানে একটা বন্ড থাকবে। একদম ঠিক, ঠিক আছে।
এই অবধি বুঝতে পেরেছো তো সবাই? তাহলে এর পরের স্টেপটা হ্যাঁ দেখো, স্যার। এর পরের স্টেপটা কি হবে, এর পরের স্টেপটা হয় এক্সটেনশন, অথবা আমরা যেটা বলছিলাম যে এর পরের স্টেপ হচ্ছে আমার প্রপাগেশন, মানে একটানা আরো রিপিট ইউনিট তৈরি হবে। তাহলে এটাকে লিখতে পারি আমরা এক্সটেনশন অফ পলিমার। তাহলে এক্সটেনশন অফ যদি পলিমার হয়, এখানে কি দিচ্ছি আমি, আবার C2H4ই দেবো আমি বারবার। যদি হয় তাহলে আমি দেখো তো আমি এই রকম কি একটা প্রোডাক্ট লিখতে পারি, সেটা দেখো। যদি একটানা এরকম ভাবে যোগ হতে তাহলে থাকে, তাহলে এক সময় গিয়ে কি হবে, আবার ভ্যাকেন্ট সাইটটা তো তৈরি হবেই নর্মাল। এর সাথে দেখো আমি যেটা লিখছি এটা কি লিখতে পারি, যে প্রথম এটাকে লিখলাম CH2, আবার এটাকে লিখছি, মনে করো CH2ই লিখলাম, এখানে আমি লিখছি যে CH2 CH2 হোল n, বড্ড বড় জায়গা নিয়ে নিচ্ছে, দাঁড়াও একটুখানি। আমি CH2 লিখলাম, এটাকে লিখতে পারি কিনা দেখো তো, এইরকম লিখলাম, এটাকেই হোল n লিখছি, এখান থেকে CH2 এটা লিখতে পারি দেখো তো। এরম লিখতে পারি? বলো এরম লিখতে পারি কিনা, বলবে তো? হ্যাঁ হ্যাঁ হবে স্যার। তো। কারণ আমার লাস্ট যে এন গ্রুপটা থাকবে সেটা কিন্তু ইথাইল থাকবে, আর রিপিটিং ইউনিটটা হবে আমার ইথিলিন। তাহলে এখান থেকে আমার অ্যাকচুয়ালি টার্মিনেশন আসবে। ক্লিয়ার হয়েছে? কারণ আমার এইখানে দেখো আমি যখন একদম জিগলানাটা শুরু করেছিলাম, তখন দেখো এখানে আমি যে প্রোডাক্টটা দেখেছি সেই এই প্রোডাক্টটা দেখো, CH3CH2 n-2 হিসেবে আমি দেখিয়েছি, যদি আমি n নাম্বার থেকে শুরু করি। তুমি এটা n নাম্বার থেকে না শুরু করে এমনিও দেখাতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমরা এখানে কি করছি, আমি n দেখিয়েছি, এই জায়গাটা আমি কি দেখালাম, আমি n দেখিয়েছি আমরা নিজেরা। তাহলে আমি n প্রোডাক্টটা যখন দেখাবো তখন কিন্তু সেটা n-1 হয়ে যাবে, সেই হিসেবে কিন্তু আমায় দেখাতে হবে। আর যাই হোক, আমি এখানে n যদি দেখিয়ে থাকি, তাহলে আমি এবারে পরের এতে কি করব, পরের এতে আমি টার্মিনেশন দেখাবো। দেখো টার্মিনেশন মানে কি, আমার ওই প্রোডাক্ট আর একবার লিখতে হবে, তোমরা লিখো না কারণ তোমাদের তো খাতায় পর পর লিখছো। তাহলে আমি কি দেখাচ্ছি এখানে, CH2 মনে করো নিলাম, এটা একটা ইউনিট। তারপরেরটা আমি নিচ্ছি মনে করো CH2, তাহলে আমি এখানে নিচ্ছি, এটাকে ধরো আমি নিলাম, মনে করো তোমরা ওটাকে এন লিখো না, ওটাকে এন না লিখে যদি পারো এরকম ভাবে লেখো তাহলে সুবিধা হবে। ওটাকে এন লিখো না, আমি যেটা লিখেছিলাম তো, ওটাকে এন না লিখে তার আগে একটা বরঞ্চ ইথিলিন যোগ করে দাও, তাহলে প্রোডাক্টটা দেখাতে বেশি সুবিধা হবে। যদি পারো এইটাকে লেখো, কারণ ওখানে তো স্পেসটা কম, আমি লিখতেও পাচ্ছি না। আমি এটাও লিখতে পারি চাইলে, কারণ আমি মাঝখানে এন নাম্বার দেখালাম আর সাইডে আর একটা এক্সট্রা দেখালাম। তাহলে এখান থেকে দেখো কি হবে, এখান থেকে স্টেপটা হচ্ছে, এইখানে একটা হাইড্রোজেন মনে করো দেখালাম, আমি একটা হাইড্রোজেন আলাদাভাবে দেখাচ্ছি এখানে। এখানে আমি একটা হাইড্রোজেন আলাদাভাবে দেখাচ্ছি। তাহলে এই হাইড্রোজেনটার ক্ষেত্রে কি হলো, এই হাইড্রোজেনটার ক্ষেত্রে হবে বিটা হাইড্রোজেন এলিমিনেশন। তাহলে এ এখানে যাবে, এ যদি এখানে যায়, এই বন্ডটা খুলে এখানে চলে এলো, ডবল বন্ড তৈরি হলো। তাহলে আলটিমেট আমার যে প্রোডাক্টটা আমি পাচ্ছি সেটা কি হবে, তাহলে আলটিমেট আমি যে প্রোডাক্টটা পাবো সেটা হবে আমার CH2 ডবল বন্ড CH। দেখো সিঙ্গেল বন্ড কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকছে CH2 হোল n, সিঙ্গেল বন্ড কি থাকছে CH2 CH3। দেখো হলো। আর এখান থেকে আমরা তাহলে আমি আবার একটা ডবল হেডেড অ্যারো দেবো, এবং আমরা বলে দেবো যে অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা হচ্ছে আমার CH2 হোল n। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে?
এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা দেখো। সবাই বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, এই স্বর্ণাভ আর অভিনব কি আছো ক্লাসে না নেই? হ্যাঁ স্যার। আর স্বর্ণাভ, হ্যাঁ স্যার আজ তোমাদের কোনো ইন্টারাকশনই বোঝাই যাচ্ছে না। আর এই স্টেপটাকে তাহলে আমরা কি বলছি? এই স্টেপটাকে আমরা বলছি চেন টার্মিনেশন। চেন টার্মিনেশন, এই স্টেপটাকে তাহলে আমরা বলবো চেন টার্মিনেশন। তাহলে আমার প্রোডাক্ট কি শুধুমাত্র এই ডান দিকেরটাই দেখাবো? এইটাই কি তাহলে শুধুমাত্র প্রোডাক্ট দেখাবো? তা নয়, কারণ এটা আমার চেন টার্মিনেট করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিজায়ার যেটা সেটা হচ্ছে CH2 হোল এন, তাই আমরা এরকম ভাবেও এটা দেখাবো একই সাথে। এটা একদিকে দেখাবো আর একদিকে এইরকম অ্যারো দিয়ে এরকম দেখাবো CH2 হোল এন, কারণ আলটিমেট প্রোডাক্ট আমার হচ্ছে পলিমারাইজেশন। তার এন্ড হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে দুটো আলাদা গ্রুপ, ইথাইল আছে আর মনে করো CH2 ডবল বন্ড CH আছে, কিন্তু আমরা যে মেন এম সেটা কি CH2 হোল এন, মানে আমরা পলিমার তৈরি করেছি। ক্লিয়ার হয়েছে তো এটা? স্যার উপরের ওই যে চেন টার্মিনেশনের পরে হুম। চেন নাম্বার অফ ইথিলিন নিলে তো ওই ওটা n-1 হওয়ার কথা তো। না, ওইটাই তো বললাম, আমরা এইটাকে দেখালাম না, এইটাকে না দেখিয়ে আমরা ওটা দেখিয়েছি। মনে করো এটাকে এন আমি দেখাচ্ছি না, আমি আরেকবার তাহলে মুছে দিই এটা, সেই জায়গায় অসুবিধা হলো আর লাভটা কি হবে। আমি এটাকে বললাম তো ওই জন্য আমি এন দেখাচ্ছি না মনে করো, কারণ আমি যদি এন দেখাই তাহলে আমার n-1 করতে হবে ওটা। তাই আমি এটাকে এরকম দেখাতে চাইছি, একেবারে এখানেই ওটা পুরোটা দেখিয়ে দাও তাহলে। যে আমি দেখাতে চাইছি CH2 হলো এখানে, তাহলে আমরা লিখছি CH2 হোল এন লেখো, তার সাথে CH2 লেখো। তাহলে কি হবে? তাহলে জিনিসটা কনফিউশন থাকবে না। আর তা না হলে যদি আমি এন লিখি তাহলে কিন্তু আমার এন প্রোডাক্টটা লিখতে হবে n-1। বুঝতে পেরেছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ, আছে। এই জায়গাটাতেই তোমরা আচ্ছা একেবারে চেঞ্জ করে দাও, কারণ আমি যদি এন নাম্বার অফ লিখে রাখি তাহলে আমার n-1 প্রোডাক্ট আসবে, তাই এন লিখো না, একেবারে লেখো CH2 একটা অ্যাডিশনাল ওর সাথে রাখো, মাঝখানে এন লেখো। তাহলে কি হলো? তাহলে আমাদের জিনিসটা বোঝাতে সুবিধা হবে। তাহলে আলটিমেট আমার যে পলিমারটা হবে সেটা হচ্ছে n নাম্বার অফ রিপিটিং ইউনিট অফ ইথিলিন, দ্যাট ইজ দ্য পলিইথিলিন। আর একটা যে চেন টার্মিনেশন যে কিভাবে হচ্ছে সেটা আমরা ফুল প্রোডাক্টে দেখাচ্ছি। এবার মনে করো তোমাদের বললো যে 4 রিপিটিং ইউনিটে দেখাও, তোমরা 4 রিপিটিং ইউনিট যদি হয় তাহলে কি হবে? মাঝখানে তোমার 3 থাকবে, বাঁ দিকে 1 হবে, আর CH2 তো থাকবেই, কারণ ওটা তো আমার আসবে অ্যালুমিনিয়াম থেকে। তাই রিপিটিং ইউনিট যেরকম হবে সেটা তোমরা সেই হিসাবে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার বলো এই একই জিনিস, সেম জিনিস আমরা করব, সেটা হচ্ছে ZN ক্যাটালিস্ট। একই জিনিস আমরা করছি, দেখো সেটা হচ্ছে AL প্রপাইলিন দিয়ে করব। তাহলে প্রপাইলিন হলে কি হবে? CH3 এটার হোল 3 নিলাম, কারণ আমি আগেরটা কি করেছিলাম? আগেরটা করেছিলাম ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম। তাহলে তোমরা এটা দিয়েও শুরু করতে পারো। এটা প্লাস মনে করো আমরা করলাম TiCl4, আর একটা আমরা কি নিতে পারি? নর্মাল যেটা নিচ্ছিলাম সেটা হচ্ছে LCH2CH3 প্লাস TiCl4। আমি এই দুটো নিতে পারি আলাদা আলাদা ভাবে। আর রিয়াকশনটা কার সাথে হচ্ছে? রিয়াকশনটা কিন্তু আমার হবে C2H4 এর সাথেই। তাহলে এখান থেকে আমার যদি C2H4 এর সাথে রিয়াকশন হয় কি প্রোডাক্ট হবে? আর এখান থেকে যদি আমার C2H4 এর সাথে রিয়াকশন হয় কি প্রোডাক্ট হবে বলো দেখি। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি আর এটাকে আমি 2 নম্বর দিলাম, তাহলে কি তৈরি হবে বলতে পারবে? দুটো ক্ষেত্রেই কিন্তু প্রোডাক্টটা সিম্পল। দুটো ক্ষেত্রেই প্রোডাক্টটা সিম্পল মানে কি? যদি ঠিক মতো আমরা ভাবি তাহলে প্রোডাক্টটাকে, মানে প্রোডাক্টটা কি হবে, কার পলিমার তৈরি হবে সেটা যদি, সরি একটা জিনিস এখানে ভুল হয়ে গেছে দেওয়া, 1 মিনিট একটুখানি দাঁড়াও। এটা C2H4 না, এটা হচ্ছে প্রপাইলিন। আমি মানে প্রপাইলিনটাই দেখাতে চাইছিলাম, C2H4 লেখা হয়ে গেছে।
রিয়াকশনটা কিন্তু CH3CH ডবল বন্ড CH2 এর সাথে হবে। তাহলে প্রপাইলিনের সাথে এটা হচ্ছে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা কি তৈরি হবে বলো দেখি। প্রপাইলিন পলিমার হবে, প্রপাইলিনের পলিপ্রোপাইলিন। পলিমার হবে। তাহলে জিনিসটা আমরা কি দেখাবো, জিনিসটা দেখো মেন যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এটা হবে। দেখো CH2 থাকবে, এখানে একটা CH থাকলো, এটার হোল এন আসবে। দেখো এটার হোল এন আসবে, তাই তো? তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা দেখো, তারপর আমি হ্যাঁ স্যার। এ হবে। দেখো এই অবধি বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কেন এইটা হচ্ছে, যখন তোমরা বিটা মাইগ্রেটরি ইনসারশন করছো সেই স্টেপটাই এখানে ভাইটাল। কেন? কারণ বিটা মাইগ্রেটরি ইনসারশন যখন এখানে হচ্ছে, তখন এখানে কিন্তু দুটো কার্বন অ্যাভেলেবেল। ওখানেও ইথিলিনের ক্ষেত্রে দুটো কার্বন অ্যাভেলেবেল ছিল, কিন্তু দুটো কার্বন তো সেম, কারণ আমার সিমিলার দুটো কার্বন। কিন্তু এখানে দুটো কার্বন সেম নয়, একটা কার্বনের সাথে অলরেডি মিথাইল গ্রুপটা অ্যাটাচ, আর একটা কার্বন আমার ফ্রি। তাহলে যে কার্বনটা অ্যাকচুয়ালি ফ্রি, সেই কার্বনের সাথেই অ্যাকচুয়ালি টাইটেনিয়ামের অ্যাটাচমেন্ট হবে, কারণ সেখানে স্টেরিক্যালি সেই কার্বনটা স্টেরিক্যালি লেস ক্রাউডেড বা স্টেরিক্যালি কম্পারেটিভলি ফ্রি। তাহলে টাইটেনিয়ামের সাথে অ্যাকচুয়ালি কোন কার্বনটা অ্যাড হবে? টাইটেনিয়ামের সাথে কিন্তু আমার এই কার্বনটা অ্যাড হবে। আর এই কার্বনটা অ্যাকচুয়ালি কি হবে, এই কার্বনটা অ্যাকচুয়ালি পলিমার তৈরি করছে, আর এই কার্বনটা টাইটেনিয়ামের সাথে অ্যাড হচ্ছে। এবং এটাই কিন্তু হয়ে থাকবে সব বারে, সিমিলার টাইপ অফ যে এই অলিগোমার্স অথবা এক্সটেনশন অফ পলিমার্স বা প্রোপাগেশন স্টেপটা হবে, প্রত্যেকটা সিমিলার। কারণ টাইটেনিয়ামের সাথে প্রত্যেকবার আমার এই কার্বনটা অ্যাড হবে, এবং এই কার্বনটা কিন্তু আমার নর্মাল কার্বন অ্যাটমের সাথে অ্যাড হবে। তাই এই জায়গাটা যেন ভুল না হয়, সেই জন্য আমি দরকার হলে ওই স্টেপটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। বারবার এটা এমন হয়ে যাচ্ছে না দূর। এই স্টেপটা ওই জন্য আমি একবার দেখিয়ে দিই, যে ক্লোরিন ক্লোরিন আছে, এখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন। তাহলে ফার্স্ট যেখানে এখানে যেটা আসবে সেটা কি আসবে? ফার্স্ট আমার এইটা আসবে, তাই তো? আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, এখানে একটা জিনিস তো দেখানো ভুল হয়েছে কি না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমার এখানে মনে করো আমি এটা এ নিলাম, CH2 নিয়েই করছি, মনে করো ফার্স্ট, মনে করো আমি CH2 নিয়ে করলাম ফার্স্ট এটা। তাহলে আমার ফার্স্ট অ্যাটাকটা এরকম আসবে তো, দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? তাহলে এরপর আমি কি বললাম, এরপর আমার কি হবে, বিটা মাইগ্রেটরি ইনসারশন হবে। তাহলে বিটা মাইগ্রেটরি ইনসারশন যদি হয়, তাহলে আলটিমেট আমার দেখতে কিরকম হবে দেখো জিনিসটা। এখানে আমার এটা ভ্যাকেন্ট সাইট তৈরি হবে, আর এখানে টাইটেনিয়ামটার সাথে কোনটা অ্যাড হবে, টাইটেনিয়ামের সাথে এই কার্বনটা অ্যাড হবে, তাই তো? যে কার্বনটা আমার স্টেরিক্যালি ফ্রি, সেই কার্বনটা আমার অ্যাড হলো। তাহলে সেই কার্বনটা অ্যাড হওয়ার পরে এটা এরকম গেল, এবং এটার সাথে কি হবে, এটার সাথে CH2 অ্যাড হলো, আর এখানে একটা মিথাইল গ্রুপ অ্যাডিশন থাকবে, কারণ এই মিথাইল গ্রুপটা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা বলবে। এই কার্বনটা অ্যাকচুয়ালি টাইটেনিয়ামের সাথে অ্যাড হলো, এই কার্বনটার সাথে কি হবে, এর লিঙ্কেজ হবে, এই কার্বনটার সাথে এই কার্বনটার লিঙ্কেজ হলো। তাহলে এটার সাথে এই কার্বনটার সাথে CH2 অ্যাড হলো, আর এই কার্বনের সাথে কি একটা মিথাইল গ্রুপ অলরেডি ছিল, সেই মিথাইল গ্রুপটা এখানে এলো। দেখো সবার ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে বলো তো, এখান থেকে আমি একেবারে এবার এন প্রোডাক্ট আনছি, আমি আর করছি না। একেবারে যদি এন প্রোডাক্ট হয়, তাহলে কি এন প্রোডাক্টটা এইরকম দেখতে হবে, ভালো করে দেখবে। এন প্রোডাক্টটা তাহলে দেখো, এই যে CH2টা রইলো, তাহলে এই CH2 এর সাথে একটা বন্ড হচ্ছে, তাহলে CH2 আমি লিখলাম। এই যে কার্বনটা আছে, তাহলে এটা হচ্ছে CH, তাহলে এর সাথে আমার বন্ড থাকছে, কারণ কন্টিনিউয়াস বন্ড হতে থাকবে, তাহলে এটা লিখলাম। আর নিচে কি রইলো, নিচে আমার CH3, তাহলে এটা আমার হোল এন এলো এটা। আর ডান দিকে তাহলে আমার কি পড়ে থাকবে, ডান দিকে অবশ্যই একটা CH2 পড়ে থাকবে। আর বাঁদিকটা যদি আমার টার্মিনেট করতে হতো, তাহলে টার্মিনেটটা কোথা থেকে হতো, দেখো এটা আলফা এটা বিটা, তাহলে এই পজিশন থেকে আমার হাইড্রোজেন যেত, আর এখানে একটা ডবল বন্ড তৈরি হতো। তাহলে বাঁদিকটা কিরকম হতো দেখো, তাহলে বাঁদিকটা হতো আমার CH আসতো, এর সাথে আমার নিচে একটা CH3 আসতো, এখানে আমার CH2 আসতো, যেটা ডবল বন্ড করতো। দেখো পুরো ক্লিয়ার হয়েছে কিনা দেখো।
কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বলবে। বলো বলো, বুঝতে অসুবিধা থাকলে বলো। স্যার একদম বাঁদিকটা লাস্টের স্যার। স্টেপটা বলুন একটু। হ্যাঁ দেখো, এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটা এরকম ভাবে জুড়ে জুড়ে যাচ্ছে, তো আমি কিন্তু এন নাম্বার আমি আর দেখাচ্ছি না। এবার আমি লাস্ট স্টেপ বলছি যেখানে টার্মিনেট করছে, তাহলে টার্মিনেট যেখানে হয়, টার্মিনেশন স্টেপটা কি, বিটা হাইড্রোজেন এলিমিনেশন। বিটা পজিশন কোনটা, এইটা বিটা পজিশন, তো এটা তো আলফা, এই পজিশনটা হচ্ছে আলফা, এই পজিশনটা হচ্ছে আমার বিটা। তাহলে এখান থেকে আমার যদি হাইড্রোজেনটা কোথায় যাবে, টাইটেনিয়ামের মাথায়, আর এই বন্ডটা ব্রেক করে এখানে ডবল বন্ড করবে, তাহলে ডবল বন্ডটা কি হবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে আমার টার্মিনেশন স্টেপের একদম বাঁদিক কি থাকবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, আর এই CH এর সাথে লিঙ্ক থাকবে, তাই তো? দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার মাঝখানের গুলো কিরকম হবে, মাঝখানের গুলো তো এই ইউনিটটাই বারবার ফিরবে, এই ইউনিটটাই তো বারবার আমার ফিরে আসবে, দেখো। তাহলে আমার কি হবে, বাঁ দিকটা হচ্ছে CH2, তাহলে CH2 লিখেছি, আর ডান দিক কি হবে, CH এর সাথে CH এর সাথে বন্ড হবে সব সময়, তাহলে CH এর সেই CH এর সাথে বন্ড, আর এই ইউনিটটাই রিপিটিং ইউনিট, তাহলে এটাই হচ্ছে হোল এন লিখেছি, দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর ডান দিকটা কি থাকবে, ডান দিকটা সব সময়ের জন্য একটা ইথিলিন থাকবে, ইথাইল গ্রুপ থাকবে, কারণ এই ইথাইল গ্রুপটা কোত্থেকে আসছে, অ্যালুমিনিয়াম ইথাইল থেকে, এটা তো অ্যালুমিনিয়াম আচ্ছা ইথাইল থেকে আসছে, তাই ডান দিকটা সবসময় ইথাইল থাকবে। আমি এই মেকানিজমটা দেখাচ্ছি কোনটা, আমি এটার জন্য দেখাচ্ছি 2 নম্বরটা, এই মেকানিজমটা দেখাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর, এটাকে আমি ধরেছি 1 নম্বর। তাহলে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 2 নম্বরের মেকানিজমটা আপাতত দেখিয়েছি, কারণ আমি অ্যালুমিনিয়াম ইথাইল নিয়ে কাজ করেছি। তাহলে এখানে কি শুধুমাত্র এই প্রোডাক্টটাই দেখাবো, একদমই নয়, আলটিমেট প্রোডাক্ট আমি দুটো দেখাবো, কারণ আমি এই প্রোডাক্টটা আমি অবশ্যই দেখাবো, এটা মাস্ট, এটা আমি দেখাবোই, এটা মাস্ট, এটা দেখাচ্ছি। তার সাথে আমি অ্যাডিশনাল এই প্রোডাক্টটাও দেখাবো, আমি দুটো প্রোডাক্ট দেখাবো, কারণ আমি এটা বুঝিয়ে দিতে, মানে তাদের বোঝাতে চাইবো যে আমার যে মেন প্রোডাক্ট সেটা কি, সেটা হচ্ছে আমার পলিপ্রপাইলিন, এটা হচ্ছে আমার পলিপ্রপাইলিন। কিন্তু পলিপ্রপাইলিন ওই আলটিমেট যেটা হবে, প্রোপাইলিন। সেই প্রোডাক্টটা দেখতে হ্যাঁ, কেমন হবে, দেখতে হবে এরকম, বাঁ এটা দিকটা আমার টার্মিনেশন হবে এরকম, প্রোডাক্ট। ডান দিকটা হবে আমার এরকম, যদি আমি ইটসেলফ অ্যালুমিনিয়াম, সরি ট্রাইথাইল অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করি। কিন্তু আমার আলটিমেট মেন যে প্রোডাক্টটা সেটা অবশ্যই পলিপ্রপাইলিন। ক্লিয়ার হয়েছে এই অবধি? হুম। আচ্ছা, এবার 1 নম্বরটা তোমরা বলো দেখি কিরম হবে। আচ্ছা 1 নম্বরটা দেখো, 1 নম্বরটার এই যে মাথায়, সেটা কি হবে, সেটা হবে আমার, দাঁড়াও একটু, 1 নম্বরটা আমরা যদি করি তাহলে মাথায় কি থাকবে, 1 নম্বরটায় ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম তো ওখানে নেই, ওখানে কি আছে, ট্রাই প্রোপাইল অ্যালুমিনিয়াম আছে, তাহলে আমার মাথাটাই এরকম থাকবে, তাই তো? দেখো এক হ্যাঁ নম্বরটা স্যার। নিয়ে আমরা কাজ করছি, তাহলে এক হ্যাঁ স্যার। নম্বরটা নিয়ে যদি কাজ করি তাহলে এটা ফার্স্ট ভ্যাকেন্ট সাইড, ভ্যাকেন্ট সাইডে কিরকম হবে, ভ্যাকেন্ট সাইডটা একই রকম হবে। তাহলে এটা হওয়ার পরেই কি হবে, বিটা মাইগ্রেটরি ইনসারশন হবে। তাহলে বিটা মাইগ্রেটরি ইনসারশন হওয়ার পরে কি রকম হবে, এখানে ক্লোরিন রইলো, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, আর এখানে কি তৈরি হবে, তাহলে দেখো এখানে হলো কি, প্রথম এই কার্বনটা যোগ হলো, এই কার্বনটার মাথায় আমার CH3 আছে, আর স্যার এইদিকে কি শোনা হবে, যাচ্ছে। এইদিকে নর্মাল প্রোপাইল ইউনিট হবে স্যার কথা CH। কেটে কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছো? স্যার কথা শোনা স্যার যাচ্ছে না, কেটে আপনার ভয়েস আসছে না কেটে। স্যার, হ্যাঁ একটু স্লাইডে লেখাও আর আসছে না। দেখো এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। দাঁড়াও। হ্যাঁ যেটা বলছিলাম, দেখো এইখানে, তাহলে এইখানে দেখো রিপিটিং ইউনিট কোনটা হচ্ছে, রিপিটিং ইউনিট হচ্ছে আমার এটাই, এই প্রোপাইলিন ইউনিটটা। কিন্তু ডান দিকটা দেখো, ডান দিকটা কিন্তু আমার এক্সট্রিম যে রাইট হ্যান্ড সাইডটা দেখো অ্যাকচুয়ালি একটা প্রোপাইল ইউনিট আছে। কেন আমি ট্রাই প্রোপাইল অ্যালুমিনিয়াম নিয়েছিলাম, যদি আমি ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম নিই তাহলে কিন্তু আমার ডান দিকটা ইথাইল থাকবে, যদি প্রোপাইল নিই তাহলে প্রোপাইল থাকবে। তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে, তোমরা কিন্তু ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম নিয়েই কাজ করবে, যতক্ষণ না পর্যন্ত তোমাকে প্রোপাইল বলে দিচ্ছি। যদি প্রোপাইল বলে না দেয়, তুমি সবসময়ের জন্যই ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম নিয়েই কাজ করবে। ক্লিয়ার হয়েছে তাহলে?
তাহলে এখান থেকে আমি যে এন প্রোডাক্টটা পাবো সেটা বলো, তোমরা বলো দেখি কিরকম দেখতে হবে। এখান থেকে যদি আমি এন প্রোডাক্ট পাই কিরকম দেখতে হবে? একদম বাঁদিকটা কি হবে? একদম বাঁদিকটা হবে সিএইচ টু ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি, এটা হবে আফটার বিটা হাইড্রোজেন এলিমিনেশন। CH2 সেখানে হবে সিএইচ টু সিএইচ সিএইচ থ্রি, এটা হবে আমার হোল এন, কারণ আমার এন নাম্বার অফ। আর ডান দিকে কি থাকবে? সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি। ক্লিয়ার হয়েছে তো? দেখো, স্যার। আচ্ছা, তার মানে কি এইটুকু প্রোডাক্ট লিখে দিলে হবে? একদমই নয়। আমি মেন প্রোডাক্ট অবশ্যই লিখবো, কারণ এটা আমার মাস্ট। মেন প্রোডাক্ট এইটা আমি অ্যারো দিয়ে অবশ্যই লিখবো, সাথে আমি ওটা কি লিখবো? চেন টার্মিনেশন, যেরকম আমরা এইখানে দেখিয়েছি, যেরকম মেকানিজম এখানে করছি, এই ফুল মেকানিজম কিন্তু আমি দেখাবো। যে ফার্স্ট আমার ভ্যাকেন্ট সাইড রইলো, তারপর আমার একটা এসে ইথিলিন যোগ হলো, ইথিলিনটা ওখানে এলো, বিটা মাইগ্রেটারি ইনসারশন হলো, এক্সটেনশন অফ পলিমার হলো, তারপর আমি দু রকম দেখাচ্ছি, এক চেন টার্মিনেশনের পরে কিরম হবে, আর সেখান থেকে অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি হবে। এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে এরকমই দেখাবো। আমরা এখানে কি দেখাচ্ছি? আমরা এখানে শর্ট ফর্মটা দেখিয়েছি, মানে একদম সোজা করে তাড়াতাড়ি দেখিয়েছি। সেটা হচ্ছে ফার্স্ট যদি আমার এখানে ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম নিই, তাহলে টাইটেনিয়ামের মাথায় ইথাইল গ্রুপটা যোগ হবে। আর সেখানে আমি যদি প্রপাইলিন ইউনিট নিয়ে কাজ করি, তাহলে আমার কি হবে? পলিপ্রপাইলিন তৈরি হবে, কিন্তু আমার টার্মিনেশন স্টেপে আমার কি আসবে? বাঁ দিকে একটা ডবল বন্ড, ডান দিকে আমার ইথাইল ইউনিট। আর একটা হয় যদি আমি ট্রাই প্রোপাইল অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করতাম, তাহলে টাইটেনিয়ামের মাথায় অলরেডি আমার প্রোপাইল ইউনিটটা আসতো। তাহলে আফটার বিটা মাইগ্রেটরি ইনসারশন যাই কিছু তৈরি হোক, এক্সটেনশন অফ পলিমার হোক, আমার এন প্রোডাক্টটায় বাঁদিকে কি হবে? একটা ডবল বন্ড, ডান দিকে কিন্তু আমার প্রোপাইল ইউনিটটা আসবে। কিন্তু আলটিমেটলি যেটা আমার তৈরি হচ্ছে সেটা কিন্তু পলিপ্রোপাইলিন, কারণ প্রোপাইলিন গ্রুপটারই তোমার প্রোপাগেট করেছে, অথবা প্রোপাইলিন গ্রুপটাই রিপিট হয়েছে, তাই সেটাকে আমরা বলবো পলিপ্রোপাইলিন। তাই এখানেও কিন্তু এন প্রোডাক্ট যেটা আছে সেটা দুটো দেখাতে হবে, একটা তো এটা দেখাবোই, আর একটা কি অ্যাকচুয়াল যে এন প্রোডাক্ট, মানে আমি পলিপ্রোপাইলিন পাচ্ছি। ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, একটা এই হ্যাঁ স্যার। তিন তিন চার মিনিটের একটা শর্ট ব্রেক থাক, মানে কেটে দিতে হবে না স্লাইড, আমি মানে জাইসের সলটা পড়াবো তোমাদের। আচ্ছা তার আগে একটা একটা জিনিস লিখে রাখো একটু, রোল অফ অ্যালুমিনিয়াম অ্যালকিল বলে একটা পয়েন্ট করো, একটা পয়েন্ট করো, রোল অফ অ্যালুমিনিয়াম অ্যালকিল। তার আন্ডারে দুটো পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট হচ্ছে টু অ্যালকাইলেট দ্য ট্রানজিশন মেটাল আয়ন, টু অ্যালকাইলেট দ্য ট্রানজিশন মেটাল আয়ন so that the catalytic process may be initiated, so that the catalytic process may be initiated, may be initiated via the nucleophilic attack, via the nucleophilic attack of CH2, of CH2 at the double bonded carbon, at the double bonded carbon, full stop। আর দু নম্বর পয়েন্ট করো, দু নম্বর পয়েন্ট করে লেখো, দে ক্যান অ্যাক্ট অ্যাজ লুইস অ্যাসিড। দু নম্বর পয়েন্ট করে লিখবে, দে ক্যান অ্যাক্ট অ্যাজ লুইস অ্যাসিড and create vacant coordination site, and create vacant coordination site by removal of an halide ion, by removal of an halide ion from the transition metal, from the transition metal, from the transition metal।
হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এখানে তাহলে একটা 3 মিনিটের ব্রেক থাক। তাহলে প্রথম আমরা মানে জিগল্যান্ডের ক্যাটালিস্ট আমাদের হয়ে গেছে। জিগল্যান্ডের আশা করি আর কোনো মানে কোনো অসুবিধা আছে তোমাদের কি, সেটা আগে বলো। যদি কোনো প্রবলেম থাকে বলো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা জাইসের সলটা পড়ি। জাইসের সলটা দেখো আমরা যেটা লিখছি সেটা হচ্ছে, প্রথম আমরা মানে কম্পাউন্ডটা কি সেটা আগে লিখে নিই, তারপর আমরা পড়বো আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের জাইসের সল্ট, মানে হাইড্রেটেড জাইসের সল্ট। এটা ডট, হ্যাঁ, ডট H2O। তাহলে জাইসের সল্ট বলে এটা লেখো আগে। তার আন্ডারে লিখবে প্রিপারেশন। তার আন্ডারে লিখবে প্রিপারেশন। আচ্ছা, জাইসের সল্ট মেনলি কিন্তু একটা দেখো অর্গানোমেটালিক কম্পাউন্ডই। কারণ অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে আমরা সবসময় তো এটা ভাববো না যে সেখানে মেটাল কার্বনিল থাকবে। অর্গানোমেটালিক মানে কি, অর্গানিক গ্রুপের সাথে আমার মেটাল থাকবে। মানে হচ্ছে কি, মানে কোনো একটা কার্বন মইটি আছে, তার সাথে মেটালিক অ্যারেঞ্জমেন্ট বা তার সাথে মেটালের বন্ড আছে। তাহলে এখানে সেই অর্গানিক গ্রুপ কোনটা, এখানে সেই অর্গানিক গ্রুপটা হচ্ছে ইথিলিন, যার সাথে অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের বন্ড আছে। তাহলে এটাকে আমরা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হিসেবেই বলতে পারি। বা আহ, তোমার ট্রানজিশন মেটালটা এখানে কি, ট্রানজিশন মেটালটা এখানে হচ্ছে প্ল্যাটিনাম। তাহলে এখানে ট্রানজিশন মেটাল প্ল্যাটিনামের সাথে আমার ইথিলিনের একটা বন্ড আছে, তাই সেই ক্ষেত্রে এটা আমার অর্গানোমেটালিক কম্পাউন্ড আসছে। যেটা অ্যাকচুয়ালি মানে সায়েন্টিস্ট জাইস অ্যাকচুয়ালি 1827, নিয়ারলি 1827-এ অ্যাকচুয়ালি মোটামুটি এটা ডিসকভার করেছিল, এই প্ল্যাটিনাম আর ক্লোরিনের বন্ডটা, প্ল্যাটিনাম আর ইথিলিনের বন্ডটা। মানে এটা এরকম কোনো কার্যকারিতা নেই, মানে জাইসের সল্ট দিয়ে আমরা আলাদা কোনো অ্যাপ্লিকেশন করাবো না বা এটা কোনো একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে তা নয়। কিন্তু জাইস অ্যাকচুয়ালি কি হয়েছিল যে একটা অদ্ভুত রিয়াকশন, নর্মাল একটা রিয়াকশন করেছিল, যার ক্ষেত্রে হঠাৎ এইরকম একটা প্ল্যাটিনাম এর সাথে ইথিলিনের একটা বন্ড পেয়েছিল। সেই জন্য জাইসের সল্টের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা অনেক বেশি ছিল। কারণ সে কিন্তু এটা তৈরি করতে চায়নি। সে কি করেছিল, সে মানে সায়েন্টিস্ট জাইস যেটা করেছিল, সে হচ্ছে নর্মাল প্ল্যাটিনাম ক্লোরাইড অথবা মানে PtCl2 অথবা PtCl4, এটা ইথানলিক সলিউশনে মধ্যে নিয়ে সেখানে KCl আর HCl দিয়ে নর্মাল যে রিয়াকশন করেছিল, নর্মাল রিয়াকশনের পরে সে কি পেয়েছিল, নর্মাল একটা ইয়েলো কম্পাউন্ড পেয়েছিল। তার সাথে সে আবার ইথিলিনের রিয়াকশন করিয়েছিল। এই ইথিলিনের রিয়াকশন করানোর পর সে যে কম্পাউন্ডটা পায়, সেটা হচ্ছে জাইস, এই সল্টটা পেয়েছিল। এই সল্টটার মেনলি আলাদাভাবে আমরা কোনো অ্যাপ্লিকেশন কিচ্ছু পড়বো না, কিন্তু এই সল্টটার কার্যকারিতা কি, একটা অদ্ভুত প্ল্যাটিনামের সাথে অ্যাকচুয়ালি ইথিলিনের একটা বন্ড পেয়েছিল। এই প্ল্যাটিনাম ইথিলিনের বন্ড পেয়েছিল বলেই, কারণ এটা তো একটা নর্মাল রিয়াকশন নয়। কারণ ও সে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে সে নিজেও ভাবেনি। নর্মাল প্ল্যাটিনাম ক্লোরাইড মানে PtCl2 PtCl4 নিয়েছে, এমনি KCl HCl এর রিয়াকশন করিয়েছে, তারপরে সে ইথিলিন দিয়েছে, ইথিলিন দেওয়ার পরে এই ধরনের যে একটা কম্পাউন্ড তৈরি হবে, সেটা সে বুঝতে পারেনি। কারণ নর্মাল K2PtCl4 এই ধরনের জিনিস তৈরি হতে পারে, কিন্তু ইথিলিনের সাথে রিয়াকশন করার পর প্ল্যাটিনামের সাথে ইথিলিনের যে একটা বন্ড এরকম ভাবে তৈরি হতে পারে, সেটা সে এক্সপেক্ট করেনি। সেই কারণে অ্যাকচুয়ালি এই কম্পাউন্ডটার কার্যকারিতা। তোমরা জাইসের সলভারে প্রথমে সল্টটা লেখো, তারপরে প্রিপারেশন লিখবে। প্রিপারেশন লেখার পরে 1 নম্বর দাও। প্রিপারেশনের আন্ডারে 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্ট করে লেখো, দিস ওয়াজ অরিজিনালি প্রিপেয়ার্ড অ্যাজ, মানে প্রথম সায়েন্টিস্ট জাইস যেভাবে করেছিল সেটাকে আমরা লিখছি, দিস ওয়াজ অরিজিনালি প্রিপেয়ার্ড অ্যাজ বলে রিয়াকশনটা লিখবে। আমি যে রিয়াকশনটা লিখছি, PtCl4 প্লাস ইথানল, ইথানলের প্রেজেন্সে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে, স্যার আরেকবার বলুন। কোনটা বলবো আর একবার? ওই স্যার লেখাটা কি বললেন? লেখাটা প্রিপারেশন লেখো, প্রিপারেশনের আন্ডারে 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্টের আন্ডারে লিখবে, দিস ওয়াজ অরিজিনালি প্রিপেয়ার্ড অ্যাজ, দিস ওয়াজ অরিজিনালি প্রিপেয়ার্ড অ্যাজ
বলে এই রিয়াকশনটা লেখো, 1 নম্বরের আন্ডারে এই রিয়াকশনটা লেখো, PtCl4 প্লাস 2 ইথানল, দুটো ইথানল মইটি যদি আসে তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে PtCl2 ডট C2H4 প্লাস CH3CHO প্লাস H2O প্লাস HCl। এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন, সরি এটা 2HCl হবে, এটা 2 হবে। এটা 2HCl হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড একটা রিয়াকশন, মানে সেকেন্ড পয়েন্ট না, ওর সাথেই আর একটা রিয়াকশন লিখবে, PtCl2 ডট C2H4 প্লাস KCl ইন HCl মিডিয়ামে, অ্যাকচুয়ালি আমরা এটাকে হিট করি, এটা করলে হবে K PtCl3 ইটা 2 C2H4, মানে এটা যেটা জাইসের সল্ট। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এখানে একটা লাইন তোমরা লিখে রাখতে পারো চাইলে, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা জাইসেরই অবজারভেশন, তাই লিখতে পারো যে জাইস অবটেন্ড ইট বাই রিফ্লাক্সিং, জাইস ZEISE obtained it by refluxing PtCl2 and PtCl4 in ethanolic solution. PtCl2 and PtCl4 in ethanolic solution, followed by addition of aqueous KCl and HCl, full stop, aqueous KCl and HCl, full stop. The cream yellow compound is now prepared. The cream yellow compound is now prepared by reacting ethylene with K2PtCl4 in aqueous HCl. With K2PtCl4 in aqueous HCl. In aqueous HCl. হয়েছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার 2 নম্বর পয়েন্ট করো, 2 নম্বর পয়েন্ট করে লিখবে মডার্ন মেথড। 2 নম্বর পয়েন্ট করো, 2 নম্বর পয়েন্ট করে লেখো মডার্ন মেথড। আচ্ছা, মডার্ন মেথডের আন্ডারে লিখবে K2PtCl6। আচ্ছা, এই আগের যে লেখাটা লেখালাম ওটা ব্র্যাকেটে লিখে রাখো, লেখাটা লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র রিয়াকশনটা লিখলেই হবে। লেখাটার পাশে ওরকম ভাবে দরকার লিখেও রাখতে পারো যে এটার লেখাটার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি প্রিপারেশন দেয়, শুধুমাত্র প্রিপারেশনটা এরকম ভাবে লিখলেই হবে, দিস ওয়াজ অরিজিনালি প্রিপেয়ার্ড অ্যাজ, বলে দুটো রিয়াকশন, যে দুটো রিয়াকশন আমরা লিখছি সেই দুটো রিয়াকশন লিখলেই মোর দ্যান এনাফ, ওটা আলাদাভাবে আর কিছু লেখার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
আচ্ছা এটা লেখো K2PtCl6, ওর সাথে আমরা রিয়াকশন করাচ্ছি N2H5 প্লাস HSO4 মাইনাস, এটা এর নাম হচ্ছে হাইড্রাজোনিয়াম, হাইড্রাজোনিয়াম না হাইড্রাজিনিয়াম হবে এটা, হ্যাঁ হাইড্রাজিনিয়াম হবে এটা, হ্যাঁ হাইড্রাজিনিয়াম বাইসালফেট, হাইড্রাজিনিয়াম বাইসালফেট। এটা যদি হয় এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে K2PtCl4। আচ্ছা কেন আমরা K2PtCl4 নিয়ে তাহলে দেখাচ্ছি না, কারণ K2PtCl4 তুলনামূলকভাবে কম অ্যাভেলেবেল, K2PtCl6 তুলনামূলকভাবে চিপ এবং অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবেল, তাই আমরা K2PtCl6 নিয়েই অ্যাকচুয়ালি দেখাচ্ছি, কারণ আমরা সেই র ম্যাটেরিয়ালটা ইউজ করতে চাইবো যে র ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবিলিটি তুলনামূলকভাবে অনেক বেশি এবং তুলনামূলকভাবে চিপ, তাই আমরা দেখাচ্ছি এখানে K2PtCl6 কে আমরা K2PtCl4 এর ফার্স্ট টাইম আমরা ট্রান্সফার করছি, মানে সিম্পল রিডাকশন করেছি। দেখো Pt+6 থেকে তোমার সরি Pt+4 থেকে Pt+2 মানে প্ল্যাটিনিয়াম +4 অক্সিডেশন টু প্ল্যাটিনাম +2 অক্সিডেশন স্টেট, এটাকে রিডিউস করা হয়েছে থ্রু এফেক্টিভ রিডিউসিং এজেন্ট। তারপর তাহলে আমরা কি করব, K2PtCl4 এটাকে এবার রিয়াকশন করাচ্ছি প্লাস C2H4 গ্যাস দিয়ে, আর কোথায় করাচ্ছি সেটা হচ্ছে অ্যানহাইড্রাস SnCl2, যাতে আমার H2টা না আসে, মানে ময়েশ্চারটা না আসে। তাহলে সেখানে কি তৈরি হচ্ছে, KPtCl3 eta2C2H4, এটা তৈরি হবে, প্লাস কি থাকবে, KCl পড়ে থাকবে। স্যার ওটা কি EHD? কোনটা? ওই স্যার K2PtCl4 প্লাস ওইটা কি? K2PtCl4 প্লাস C2H4 ইথিলিন, C2H4 উইদিন ব্র্যাকেটে গ্যাস দেওয়া আছে, এটা C2H4, ব্র্যাকেটে আছে G মানে গ্যাস, ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস স্ট্যানাস ক্লোরাইড তৈরি হবে জাইসেস সল্ট প্লাস KCl পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা এর আন্ডারে একটু লিখে রাখো, anhydrous SnCl2 behaves as a catalyst, anhydrous SnCl2 behaves as a catalyst, full stop, in fact it acts as a Lewis acid, in fact it acts as a Lewis acid and helps in the removal of Cl minus, from PtCl4, thereby leading to the formation of SnCl3 মাইনাস, যেটা আমি স্লাইডে লিখছি SnCl3 মাইনাস, ফরমেশন অফ SnCl3 মাইনাস, ফুল স্টপ। এই অবধি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ফুল স্টপ দিয়ে তারপর থেকে লেখো ইনফ্যাক্ট PtCl3 বলে, আমি আবার যেটা স্লাইড লিখছি সেটা লিখবে, ইনফ্যাক্ট PtCl3 SnCl3 all over charge 2 minus, ইনফ্যাক্ট PtCl3 SnCl3 all over charge 2 minus বলে কমপ্লেক্সটা লেখো, is formed in an intermediate step, is formed in an intermediate step
in an intermediate step and the essential 3 is removed, and the essential 3 is removed to form বলে এটা লিখবে পিটি Cl3 eta 2 C2H4 all over charge actually minus হবে, to form PtCl3 eta 2 C2H4 all over charge minus, ফুল স্টপ বলে ফুল স্টপ দাও। হয়েছে? আচ্ছা আচ্ছা, এরপরে এটা তো আমরা প্রিপারেশন করলাম, এরপরে একটা হেডিং করো, হেডিংটাই লেখো স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। হেডিংটা লিখবে স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং, মানে আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে এর স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার তাহলে দেখতে কিরকম হয় দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা একটা প্লেন আঁকছি, নর্মাল প্লেন, মাঝখানে প্ল্যাটিনাম রইল, আমরা চার কোণে চারটে বন্ড দিচ্ছি, এই যে বন্ডগুলো আছে দেখো আমি তিনটে ক্লোরিন দিয়েছি, আর একদিকে অ্যাকচুয়ালি আমরা C2H4 আঁকছি। আঁকাটা একটু ভালো করে এঁকো, হ্যাঁ। আর একদিকে দেখো আমরা C2H4 এঁকেছি, মানে প্ল্যাটিনামের সাথে একদিকে C2H4 আছে। এটা তাহলে কি হবে, অল ওভার চার্জ আমি মাইনাস নিচ্ছি, কেন? কারণ আমি এখানে পটাশিয়ামটা বাইরে লিখিনি, তাই পটাশিয়ামটা বাইরে লিখিনি, তাই আমরা অল ওভার চার্জ মাইনাস দিয়েছি। এবার অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারে যে জিনিসগুলো বলার কথা সেটা দেখো, সেটা হচ্ছে এই যে বন্ড, এটার লেন্থ হচ্ছে 234 পিকোমিটার, এই বন্ডটার লেন্থ হচ্ছে 230 পিকোমিটার, তাহলে এই বন্ডটা তুলনামূলকভাবে ছোট, আর এই বন্ডটারও লেন্থ হচ্ছে আমার অ্যাকচুয়ালি 230 পিকোমিটার, মানে একই লেন্থ এই দুটোর। তাহলে এটাকে আমি লিখছি, এই বন্ডটাকে লিখছি যে বন্ড ইজ লঙ্গার। আচ্ছা, এই যে বন্ডটা দেখো তিনটে তো ক্লোরিন বন্ড আছে, প্ল্যাটিনাম ক্লোরিন, তার মধ্যে এই প্ল্যাটিনাম ক্লোরিন যে বন্ডটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি অপোজিট ইন ডিরেকশন অফ প্ল্যাটিনাম C2H4 বন্ড, সেটা তুলনামূলকভাবে অন্য প্ল্যাটিনাম ক্লোরিন বন্ড থেকে লঙ্গার হয়েছে। এর কারণটা বলো দেখি তোমরা, কেউ যদি পারো। স্যার ডবল বন্ডের জন্য ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে নিজের দিকে। মানে ঠিক করে বলতে হবে, মোটামুটি ঠিক ধরেছো একটা, কিন্তু ঠিক করে বলতে হবে। মানে প্ল্যাটিনামের মানে ওই বেঞ্চ রুল অনুযায়ী না না ক্লোরিনের বন্ডটার না, বেঞ্চ রুলের এখানে কিছু ব্যাপার থাকছে না। দেখো একটু ভাবো, বুঝতে পারছো না? একদম সিম্পল, দেখো C2H4 ইথিলিন কি ধরনের লিগ্যান্ড, এ হচ্ছে পাই ডোনার, মানে পাই বন্ডটাই ডোনেট করে, আবার পাই স্টারেই অ্যাকসেপ্ট করে, মানে পাই অ্যাকসেপ্টার। তাহলে ও যখন প্ল্যাটিনামকে ডোনেট করছে তখন প্ল্যাটিনাম থেকেও তো ব্যাক ডোনেশনটা আসছে, তাহলে প্ল্যাটিনামের ওপরে যে ইলেকট্রন ডেন্সিটি সেটা তুলনামূলকভাবে বেশি পরিমাণে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ইথিলিনের দিকে।
কারণ ও পাই ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার। তাহলে পাই অরবাইটালে ও ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে, সেটা কার ইলেকট্রন? সেটাই তো প্ল্যাটিনামের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা। তাহলে প্ল্যাটিনামের ইলেকট্রন ডেন্সিটি সেটা তুলনামূলকভাবে প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডের জন্য কম ইউজ হচ্ছে, কারণ মোর ইলেকট্রন ডেন্সিটিটা তো অ্যাকচুয়ালি ইথিলিন টানছে তার পাই স্টারে। তাহলে প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডটা কি হবে? তুলনামূলকভাবে উইক হচ্ছে, এবং এটা তুলনামূলকভাবে অন্য প্ল্যাটিনাম ক্লোরিনের থেকে হায়ার বন্ড ডিস্টেন্স দেখাচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্ট্রাকচারটা আঁকা হয়ে গেছে সবার? আচ্ছা, তাহলে এরপরে 1 নম্বর পয়েন্ট করো। স্ট্রাকচারটা আঁকা হয়ে গেলে এবারে 1 নম্বর পয়েন্ট করো, কারণ আমরা স্ট্রাকচারটাকে হালকা ডেসক্রাইব করতে হবে, যেটা আমি বললাম এগুলোই একটুখানি জাস্ট লেখা। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা শুধু বলা হয়নি, এই যে প্ল্যাটিনামের সাথে এই যে ইথিলিনের বন্ডটা আছে, আচ্ছা ইথিলিনটা কিরকম ভাবে থাকবে সেটা তোমাদের কি মনে হয় বলো? দেখো ইথিলিনটা কিরকম ভাবে থাকবে নর্মালি, এটা অ্যাকচুয়ালি কি ওই অনলাইন ক্লাস হলে এই একটা অসুবিধা, তোমরা মানে ভিজুয়ালাইজ করাতে অসুবিধা। তোমরা প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডটাকে একদম ভাবো একটা প্লেনের বন্ড, মানে প্ল্যাটিনাম আমি একটা প্লেন এঁকেছি না, দেখো ওটাকে প্রথমত একটা প্লেন ভাবো, একটা প্লেনে 3খানা ক্লোরিন আছে আর একদিকে একটা ইথিলিনের সাথে বন্ড আছে। এবার এই যে ইথিলিনটা সেটা একবার ভালো করে ভাবো, ইথিলিনটা অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের সাথে একই প্লেনে থাকতে পারে, অথবা প্ল্যাটিনামের সাথে পারপেন্ডিকুলার থাকতে পারে। ভালো করে চিন্তা করো, প্ল্যাটিনামের সাথে একই প্লেনে থাকা মানে কি? মানে কার্বন হাইড্রোজেন এগুলো সব একই প্লেনে থাকছে। আর যদি আমরা বলি পারপেন্ডিকুলার, তাহলে অ্যাকচুয়ালি কি হলো, প্ল্যাটিনামের সাথে দেখো ইথিলিনটা পুরো পারপেন্ডিকুলার আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের বন্ড ডিস্টেন্সটা সমান হবে। কিন্তু আমরা যদি বলি প্ল্যাটিনামের সাথে একই প্লেনে ইথিলিনটা আছে, তাহলে কিন্তু হাইড্রোজেন কি হবে, দুটো হাইড্রোজেন প্ল্যাটিনামের দিকে থাকবে আর দুটো হাইড্রোজেন প্ল্যাটিনামের থেকে দূরে থাকবে। আমার যে ছবিটা অ্যাকচুয়ালি স্লাইডে আছে সেটা দেখলে মনে হচ্ছে প্ল্যাটিনামের সাথে একই প্লেন, তোমরা আপাতত এটাকেই ভাবো। তাহলে কি হচ্ছে, দুটো হাইড্রোজেন দেখো প্ল্যাটিনামের দিকে কাছে আছে আর দুটো হাইড্রোজেন প্ল্যাটিনাম থেকে দূরে আছে, এটা হচ্ছে একই প্লেন। এবারে ভাবো, এবারে হচ্ছে ইথিলিনটাকে ভাবো একদম পারপেন্ডিকুলার আছে। পারপেন্ডিকুলার মানে কি, দুটো প্লেন, একটা প্লেন হচ্ছে প্ল্যাটিনামের যে প্লেনটা নর্মাল, আর একটা প্লেন হচ্ছে পুরো পারপেন্ডিকুলার প্লেন, ইথিলিনটাকে ভাবো সেই পারপেন্ডিকুলার প্লেনে আছে। তাহলে কি হবে, দুটো হাইড্রোজেনই সরি চারটে হাইড্রোজেনই প্ল্যাটিনামের সাথে সমান বন্ড ডিস্টেন্স, বা দুটো কার্বনই প্ল্যাটিনামের সাথে সমান বন্ড ডিস্টেন্সে আছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে এই অবধি? বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। মানে দেখো আমি এরকম বলতে চাইছি, প্ল্যাটিনামের হচ্ছে প্লেনটা এরকম, তাই তো? আর আমি বলতে চাইছি এই প্লেনটা হচ্ছে এরকম পুরো পারপেন্ডিকুলারে আছে। আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে নর্মাল, একটা এরম প্লেন আর একটা হচ্ছে এরকম প্লেন, একদম নর্মাল মানে একদম সমান প্লেনে আছে। কিন্তু এটাকে আমরা কি বলছি, এটা আছে আমার অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলারে, যেটা ইথিলিন। যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এবারে বলো যে ইথিলিনটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে থাকা উচিত, প্ল্যাটিনামের সাথে সেম প্লেনে কি থাকা উচিত না পারপেন্ডিকুলারে থাকা উচিত? তোমরা বলো দেখি। স্যার পারপেন্ডিকুলারে থাকা উচিত, কেন? কারণ তো ওই প্রত্যেকটা হাইড্রোজেনের ডিসটেন্স প্ল্যাটিনাম থেকে সেম হবে। হুম, তাতে হ্যাঁ, কি সেজন্য হয়ে গেল? স্টেরিক ইন্টারাকশন কম হবে। তাতে স্টেরিক ইন্টারাকশনটা কম হবে। যদি আমার সেম প্লেনে থাকে তাহলে দুটো হাইড্রোজেন প্ল্যাটিনামের কাছে, সেই দুটো হাইড্রোজেন তুলনামূলকভাবে স্টেরিক ডিপালশন বেশি ফিল করছে দেন আদার টু হাইড্রোজেন্স। আর যদি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকে বা পারপেন্ডিকুলার প্লেনে থাকে, তাহলে দেখো সবগুলো হাইড্রোজেন তো প্ল্যাটিনাম থেকে সেম ডিস্টেন্সে চলে গেছে, তাহলে সেখানে তুলনামূলকভাবে রিপালশনটা অনেক কম। তাহলে এবার একটা বলো, যে প্ল্যাটিনামের সাথে এই যে ইথিলিন এই যে বন্ডটা আছে, তাহলে এই ইথিলিন মলিকিউলটা তো ফ্রি, তাহলে এই ইথিলিন মলিকিউলটা কি নিজে রোটেট হতে পারে? কারণ একটা জিনিস মাথায় রাখবে, রোটেট যদি হয় তাহলে কিন্তু যখন আমার হরাইজেন সেম প্লেনে আসছে তাহলে রিপালশন বেশি, সে আবার চাইবে কিন্তু পারপেন্ডিকুলারে ফিরে যেতে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি ও রোটেট করতে পারে? ফ্রি রোটেশন সম্ভব? মানে নিজের মধ্যেই রোটেট করবে, এটা কি হ্যাঁ স্যার, ফ্রি সম্ভব? রোটেশন সম্ভব। রোটেশনটা সম্ভব মানে আমরা কি বলছি, আমি এটা মুছে দেবো পরে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই যে রোটেশন, এই রোটেশনটা সম্ভব তো তার মানে, কারণ সে একবার পারপেন্ডিকুলার হবে, একবার সেম প্লেন, আবার পারপেন্ডিকুলার সেম প্লেন, কিন্তু রোটেশনটা সম্ভব তো। আমি বলছি পারপেন্ডিকুলারই মোস্ট স্টেবল, কিন্তু রোটেশনটা সম্ভব তো।
রোটেশনটা সম্ভব তো, বুঝতে পেরেছো তো এটা? এই আওয়াজ শোনা যাচ্ছে নাকি আবার কেটে গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কথা না বললে আমি কি করে হ্যাঁ বুঝবো? স্যার তোমরা শোনা কোনো যাচ্ছে। সাড়াই দিচ্ছ না। তাহলে এইখানে ওই জন্য বললাম যে এখানে তাহলে ফ্রি রোটেশনটা সম্ভব, কিন্তু মোস্ট স্টেবল পজিশন কোনটা? মোস্ট স্টেবল পজিশন কিন্তু হচ্ছে প্ল্যাটিনামের প্লেনের সাথে কিন্তু সিটিওইচ পোর্টটা আমার পারপেন্ডিকুলারে থাকবে, ওটা কিন্তু সেম প্লেনে থাকবে না। কারণ সেম প্লেনে যদি থাকে তাহলে হাইড্রোজেনের সাথে আমার রিপালশন হবে, দুটো হাইড্রোজেনের সাথে রিপালশন। আচ্ছা, এবারে তাহলে এখানে তিনটে পয়েন্ট লিখবে। ফার্স্ট পয়েন্ট লেখো, 1 নম্বর পয়েন্ট করো। 1 নম্বর পয়েন্ট করে লেখো, দ্য সি ডবল বন্ড সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। দ্য সি ডবল বন্ড সি, the C double bond C is perpendicular to the plane. C double bond C is perpendicular to the plane containing the PTCl3 moiety. Containing the PTCl3 moiety and platinum, একটা ড্যাশ দিয়ে লেখো কার্বন, প্ল্যাটিনাম ড্যাশ দিয়ে না, সরি ডট, প্ল্যাটিনাম ডট 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 দিয়ে লিখবে কার্বন, কারণ প্ল্যাটিনামের সাথে কার্বনের তো ডিরেক্ট বন্ড নেই, তাই প্ল্যাটিনাম ডটেড একটা লাইন দিয়ে লেখো কার্বন, মানে সি, ডিস্টেন্সেস আর প্র্যাকটিক্যালি ইকুয়াল। প্ল্যাটিনাম ডটেড বন্ড কার্বন ডিস্টেন্সেস আর প্র্যাকটিক্যালি ইকুয়াল, ফুল স্টপ। প্র্যাকটিক্যালি ইকুয়াল, ফুল স্টপ। হয়েছে? কমপ্লিট? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট করো। 2 নম্বর পয়েন্ট করে লেখো, দ্য কার্বন সিঙ্গেল কার্বন বন্ড ডিস্টেন্স, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেবে, দ্য কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স ইন দ্য কমপ্লেক্স, the carbon carbon bond distance in the complex is 0.83 angstrom, is 0.83 angstrom longer than that of free C2H4, longer than that of free C2H4, longer than that of free C2H4, full stop. This is also reflected in the, this is also reflected in the বলে দেখো, আমি এখানে লিখছি নিউ বার সি ডবল বন্ড সি। দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন দ্য নিউ বার সি ডবল বন্ড সি, মানে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, which is 1526 centimeter inverse, which is 1526 centimeter inverse। ব্র্যাকেটে লেখো ফর ফ্রি C2H4, ব্র্যাকেটে লিখবে ফর ফ্রি C2H4, ফ্রি C2H4 এই সেম নিউ বার সি ডবল বন্ড সিটা হয় 1623 সেন্টিমিটার ইনভার্স, 1623 সেন্টিমিটার ইনভার্স। ফ্রি C2H4 এর ক্ষেত্রে নিউ বার সি ডবল বন্ড সিটা হয় 1623 সেন্টিমিটার ইনভার্স। ব্র্যাকেট ক্লোজ করো, ফুল স্টপ। ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, কার্বনের সাথে প্ল্যাটিনামের যে বন্ড ডিস্টেন্সটা সমান, সেটা তো এমনিই বুঝতে পারছো কেন, কারণ ওটা হচ্ছে ফ্রিলি রোটেট করছে সিম্পলি, তাই কার্বনের সাথে আমার প্ল্যাটিনামের বন্ড আমার সমান থাকলো, এটা 1 নম্বর। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত আমরা যেটা বলছি যে এখানে কার্বন কার্বন বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ফ্রি যদি C2H4 থাকতো তার থেকে তুলনামূলকভাবে এখানে কম হচ্ছে, তাহলে কি হচ্ছে, বন্ড স্ট্রেংথ কম বা বন্ডটা উইক হচ্ছে। কোন বন্ডটা উইক? কার্বন কার্বন বন্ডটা উইক হয়েছে, মানে ইথিলিনের যে কার্বন কার্বন বন্ড সেটা উইক হয়েছে। এর কারণ বলো দেখি, এটার কারণ বলো, কেন ফ্রি C2H4 এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বা ফ্রি C2H4 এ কার্বন কার্বন বন্ডটা তুলনামূলকভাবে বেশি স্ট্রং দেন দ্য কার্বন কার্বন বন্ড প্রেজেন্ট ইন দিস জাইসেস সল্ট।
বলতে পারবে? স্যার ইলেকট্রন ডেন্সিটিটা মোস্টলি ও নিয়ে নিচ্ছে বলে। ইলেকট্রন ডেন্সিটিটা মোস্টলি ও নিয়ে নিচ্ছে বলে নয়। ইলেকট্রন ডেন্সিটি দেখো একটা জিনিস, ফার্স্ট ও পাই ডোনেট করলো, সেকেন্ড ও কি করলো, ও পাই অ্যাকসেপ্ট করছে আবার পাই অ্যাকসেপ্ট করছে। কোথায় অ্যাকসেপ্ট করছে? পাই স্টারে। পাই স্টারে। তাহলে বন্ড অর্ডার কমছে না বাড়ছে? কমছে। কারণ ও যদি পাই অরবাইটালে অ্যাকসেপ্ট করতো তাহলে বন্ড অর্ডার বাড়তো, কিন্তু ওর ওটা অ্যাকসেপ্টেন্সটা অ্যান্টিবন্ডিং এ কোথায়? করছে। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে পাই স্টারে। তাহলে প্ল্যাটিনামের সাথে কার্বন বন্ডটা তো স্ট্রং হবে, কেন? কারণ ওটা ডবল বন্ড ফর্ম করছে, ওয়ান টাইপ অফ ডবল বন্ড বলতে পারো। কারণ ফার্স্ট টাইম ইথিলিন প্ল্যাটিনামকে ডোনেট করছে, আবার প্ল্যাটিনাম ব্যাক ডোনেট করছে ইথিলিনে, তাহলে প্ল্যাটিনাম কার্বন বন্ড নিঃসন্দেহে স্ট্রং হচ্ছে। কিন্তু কার্বন কার্বন বন্ডটার কি হাল হচ্ছে? কারণ ফার্স্ট ও পাই থেকে ডোনেট করলো, সেকেন্ড কি হচ্ছে, ও পাই স্টারে অ্যাকসেপ্ট করছে, ও ইলেকট্রন পাচ্ছে নিঃসন্দেহে, কিন্তু পাচ্ছে কোথায়? অ্যান্টি বন্ডিং এ। আর আমরা যদি বন্ড স্ট্রেংথ বার করি সেটা কি, অথবা বন্ড অর্ডার বার করি সেটা কি, নাম্বার অফ ওটা বন্ড। বন্ডেড ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডেড ইলেকট্রনস ডিভাইডেড বাই 2। তাহলে এখানে অ্যান্টি বন্ডিং অরবিটালে তো ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তাহলে আমার বন্ড স্ট্রেংথ কমবে অথবা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও আমার কমে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্ট করো। দুটো হয়ে গেছে, এবার 3 নম্বর পয়েন্ট করবে। 3 নম্বর পয়েন্ট করে লেখো, দ্য প্ল্যাটিনাম ক্লোরিন বন্ড ট্রান্স টু C2H4। দ্য প্ল্যাটিনাম ক্লোরিন বন্ড, মানে প্ল্যাটিনাম ড্যাশ দিয়ে লিখবে ক্লোরিন বন্ড, ট্রান্স টু C2H4 ইজ লঙ্গার দেন দ্য আদার টু, ইজ লঙ্গার দেন দ্য আদার টু, টু মানে TWO, আদার টু প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডস, আদার টু প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডস। ব্র্যাকেট দিয়ে লেখো ট্রান্স এফেক্ট, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। ব্র্যাকেট দিয়ে লেখো ট্রান্স এফেক্ট, ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। হয়েছে? ফুল স্টপ দিয়ে লেখো, দিস ইজ ডিউ টু পাই অ্যাকসেপ্টার এবিলিটি, দিস ইজ ডিউ টু পাই অ্যাকসেপ্টার এবিলিটি of C2H4, of C2H4 which reduces the electron density, which reduces the electron density of the platinum chlorine bond, of the platinum chlorine bond trans to itself, trans to itself, thereby weakening the platinum chlorine bond, thereby weakening the platinum chlorine bond and hence lengthening it, and hence lengthening it, and hence lengthening it, full stop। লেখা হয়েছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট করবে, স্ট্রাকচারের লাস্ট পয়েন্ট। C2H4 moiety in the complex is not planar, C2H4 moiety in the complex is not planar, is not planar with the hydrogen atoms, with the hydrogen atoms tilted away from the PTCl3 moiety, with the hydrogen atoms tilted away from the PTCl3 moiety, from the PTCl3 moiety, full stop।
এটার মানে কি? মানে হচ্ছে দেখো, যখন আমার তোমার C2H4 বা ইথিলিন মইটিটা এখানে আছে, এটা তো একটা সেম প্লেনে। তাহলে সেম প্লেনে যদি থাকে, তাহলে কার্বন হাইড্রোজেন, মানে এটা যখন পারপেন্ডিকুলারে আছে, তাহলে কার্বন হাইড্রোজেন সব একই প্লেনে থাকার কথা। কিন্তু কি বলছে, হাইড্রোজেনটা তুলনামূলকভাবে PTCl3 মইটির থেকে উল্টো দিকে আছে। মানে কি, মনে করো ছাতাটা, যখন আমরা ছাতা উল্টো দিকে চলে, মানে উল্টো দিকে যে আমরা যদি ছাতাটা খুলি, তাহলে কি হবে, এই যে হাইড্রোজেন গুলো আছে, মানে ধরে নাও, আমি ধরলাম এটা হচ্ছে আমার C⋪C। তাহলে এখানে যে হাইড্রোজেন গুলো আছে, সেগুলো তো তুলনামূলক মানে একই প্লেনে থাকার কথা, মানে সেম প্লেনে। কিন্তু আমরা কি বলছি, যে হালকা টিল্টেড, মানে প্ল্যাটিনামের থেকে এটা হালকা টিল্ট হয়ে আছে, মানে এটা উল্টো দিকে বেঁকে আছে। কেন? কারণ স্টেরিক রিপালশনটা হালকা কমানোর জন্য। তার মানে এটা ভেবো না যে এটা হিউজ বেঁকে আছে, তা নয়। এটা স্লাইডলি টিল্টেড থাকে, কারণ প্ল্যাটিনামের সাথে হাইড্রোজেন রিপালশনটা যতটা কমানো যায়। ক্লিয়ার হয়েছে? স্যার বলছি প্ল্যাটিনামের সঙ্গে মানে ওটা ওটা তো প্রথমে পারপেন্ডিকুলার ছিল বলে তো মানে কিছুটা স্টেরিক রিপালশন তো কম হচ্ছিল। হ্যাঁ, এবার তার পারপেন্ডিকুলারই আছে, এখনো পারপেন্ডিকুলারই আছে। হ্যাঁ, তারপরেও আবার মানে হাইড্রোজেনটা ওরকম টিল্টেড হচ্ছে হ্যাঁ, কিসের? হালকা টিল্টেড থাকছে, মানে হালকা কি, প্ল্যাটিনামের থেকে উল্টো দিকে বেঁকে থাকছে হালকা হলেও। ঠিক আছে। বুঝতে পেরেছো? মানে হচ্ছে জিনিসটা এইরকম দেখতে অনেকটা। হ্যাঁ, বুঝলে নৌকার মতো। হ্যাঁ, জিনিসটা এইরকম দেখতে হবে। মানে আমার কার্বন কার্বন বন্ডটা তো আর টিল্ট হতে পারবে না, হাইড্রোজেনটা টিল্টেড হবে। হুম। ওকে, নেক্সট পয়েন্ট করবে বন্ডিং। আমাদের স্ট্রাকচার শেষ। স্ট্রাকচার এখানে আর আর মানে এক্সট্রা আর কিছু লেখার প্রয়োজন নেই। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বন্ডিং। বন্ডিং এর আন্ডারে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ডিসিবি মডেল, ডিসিডি মডেল। ফুল ফর্মটা হচ্ছে ডিওয়ার, তিনজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি, ডিওয়ার, চ্যাড আর ডানকেনসন। ডিওয়ার, চ্যাড অ্যান্ড ডানকেনসন। ডিসিডি মডেলটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে ইনভলভস এফএমও অ্যাপ্রোচ। এফএমও মানে কি? এফএমও মানে কি ভুলে গেছে। ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল, তোমরা পড়েছো অলরেডি ফ্রন্টিয়ার এটা। মলিকুলার অরবিটাল। ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল। তাহলে এখানে মনে করো একটা প্লাস, যদি এটা বন্ডেড হয়, যদি এটা বন্ডেড হয়, তাহলে আমরা এটা কি দেখি, ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটালে আমরা এরকম দেখাই। দেখো, যে ওপরে ওপরে একটা পোর্শন আছে, নিচের একটা পোর্শন, ওপরের পোর্শন প্লাস, নিচের পোর্শন মাইনাস। এটাকে আমরা কি বলছি, ইন ফেজ। এটাকে আমরা বলছি ইন ফেজ। অথবা আমরা এটাকে বলতে পারি পাই এমও। এটাকে আমরা বলতে পারি পাই এমও। আর একটা ঠিক উল্টো হতে পারে, ওপরে প্লাস নিচে মাইনাস, আর এটার ক্ষেত্রে হচ্ছে ওপরে মাইনাস নিচে প্লাস। তাহলে সেক্ষেত্রে এটা কিরকম তৈরি হবে, এটা নোড চলে আসবে, নোড এই রকম হয়ে যাবে। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এটা জুড়ে দিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, এক মিনিট এক মিনিট, লিখো না, এটা জুড়ে দিয়ে বরঞ্চ লিখো, ভালো হবে দেখতে। কারণ এটা রিপালশনে যাবে, এটা তো আর বন্ড করবে না, প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর এখানে একটা নোট তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার আউট অফ ফেজ। এটা হচ্ছে আমার আউট অফ ফেজ, যেটাকে আমরা বলছি পাই স্টার এমও। এটা আমার আসছে পাই স্টার এমও। একটা ইন ফেজ, সেটাকে আমরা বলছি পাই এমও, একটা হচ্ছে আউট অফ ফেজ, সেটাকে আমরা বলছি পাই স্টার এমও। দেখো ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি যদি ক্লিয়ার হয় বলবে, আমি তাহলে এগোবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর যেটা বলা সেটা হচ্ছে আমরা নর্মাল যদি এনার্জি দি, বাবা,
নর্মাল যদি আমি এনার্জি ডায়াগ্রামে দেখাই তাহলে ওপরে কে থাকবে, ওপরে থাকছে আমার পাই স্টার, নিচে হচ্ছে আমার পাই। এটা হচ্ছে আমার নর্মাল এনার্জি অর্ডার যদি দেখাই। তাহলে এবার বন্ডটা কি কি হচ্ছে, একটা হচ্ছে প্ল্যাটিনামের সাথে কার্বন ফার্স্ট বন্ড হচ্ছে, এই যে সি ডবল বন্ড সি আছে, কি হচ্ছে এ পাই ডোনেট করছে, তাহলে সেটাকে আমি দেখো কিরকম ভাবে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে পাই ডোনার হিসেবে কাজ করছে, তাহলে এখানে প্ল্যাটিনামের এই অরবিটালটাকে আমি দেখালাম মাইনাস প্লাস, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ওপরে আমরা এটাকে এরকম দেখাতে পারি, 1 মিনিট লাল দিয়ে দেখাই। এখানে কার্বন কার্বন আমার সিঙ্গেল বন্ড আছে, এই কার্বন কার্বন উপরে সিঙ্গেল বন্ডের মধ্যে উপরে কি থাকবে, একটা ইলেকট্রন ডেন্সিটি থাকবে। যদি আমার সেম ফেজ হয় তাহলে এটাকে আমি বললাম প্লাস, আর উল্টো দিকটাকে আমি কি বলছি মাইনাস। দেখো এটা বুঝতে পেরেছো কিনা। তাহলে এটাকে আমি কি বলছি, এটা আমি বলছি পাই ফিল্ড, কারণ ফার্স্ট টাইম কি হচ্ছে পাই ডোনেট করছে কার্বন কার্বন বন্ডটা। আর এখানে প্ল্যাটিনামের কি আছে, প্ল্যাটিনামের আছে আমার ভ্যাকেন্ট sp2, প্ল্যাটিনামের আছে আমার সরি ডিএসপি2, sp2 বলছি ডিএসপি2, কারণ এটা হবে হ্যাঁ ডিএসপি2 ঠিক, কারণ স্কোয়ার প্যানার, তাহলে আমার আসবে ডিএসপি2, এসটা বড় হয়ে গেছে একটু। তাহলে এটা হচ্ছে আমার ভ্যাকেন্ট ডিএসপি2, আর ওটা হচ্ছে আমার পাই ফিল্ড। তাহলে আমার যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সেটাকে আমি বলছি পাই ডোনেশন, সেটাকে আমি বলবো পাই ডোনেশন। তাহলে পাই ডোনেশনটা কোথায় 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 হচ্ছে, C2H4 এর ফিল্ড পাই ওখান থেকে কোথায় হবে, প্ল্যাটিনামের ডিএসপি2 তে, প্ল্যাটিনামের ডিএসপি2 তে। এটা আমার কি, এটা হচ্ছে আমার সিগমা বন্ড, এটা হচ্ছে আমার সিগমা বন্ড। দেখো ক্লিয়ার হয়েছে। পাই ডোনেশন হচ্ছে C2H4 পাই টু প্ল্যাটিনাম ডিএসপি2, যেটাকে আমরা বলছি সিগমা বন্ড। এই অবধি বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের স্টেপ দেখো, এটা কি হলো, এটা কিন্তু পাই ডোনেশন হয়েছে। আচ্ছা একটা লাইন লেখা হয়নি এখানে, এইটা একটু লেখা উচিত, এইখানে একটা অ্যারো দেওয়া উচিত, এই ছবিটার উপরে একটা এইখানে নিচে অ্যারো দেওয়া উচিত, কারণ আমরা পাই ডোনেট করছে কোথা থেকে, কার্বন কার্বন বন্ড থেকে প্ল্যাটিনামের দিকে, প্ল্যাটিনামের ভ্যাকেন্ট অরবিটালে। সেকেন্ডটা তাহলে কি হবে, সেকেন্ডটা হবে আমার পাই ব্যাক ডোনেশন। দেখো ব্যাক ডোনেশনটা তাহলে আমরা কিরকম দেখাবো, ব্যাক ডোনেশনটা এখানে প্ল্যাটিনাম আছে, আর কোথায় যাবে, যাবে কোথায়, কার্বনের ভ্যাকেন্ট পাই স্টারে। তাহলে এখানে আমি দেখো কি দেখাচ্ছি, তাহলে এখানে প্ল্যাটিনামের ভ্যাকেন্ট অরবিটাল আমি নিয়ে নিই আগে, তাহলে মাইনাস প্লাস, আর এখানে প্লাস মাইনাস, এটা আমি ভ্যাকেন্ট অরবিটাল ফার্স্ট নিয়ে নিলাম প্ল্যাটিনামের। এরপর আমরা কি করছি, আমরা কার্বন আঁকছি, দেখো কার্বন আঁকলাম। তাহলে কার্বনের কি হবে, কার্বনের পাই স্টারে যাবে, পাইতে তো যাবে না, পাই স্টারে যাবে। তাহলে পাই স্টারটাকে দেখো আমরা ওখানে দেখিয়েছিলাম পাই স্টার কিরকম ভাবে দেখাবো। এটা যদি প্লাস প্লাস হয়, এটা হবে আমার মাইনাস মাইনাস। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। এটা কি, এটা হচ্ছে আমার ডি এক্সেট ফিল্ড, ডি এক্সেট আমার ফিল্ড আছে। আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমার পাই স্টার ভ্যাকেন্ট আছে, পাই স্টার আমার ভ্যাকেন্ট আছে। তাহলে এখানে আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পাই ব্যাক ডোনেশন হচ্ছে কোথা থেকে, প্ল্যাটিনামের ডি এক্সেট থেকে হচ্ছে C2H4 এর পাই স্টারে, তাই তো। আর এটাকে আমরা কি ধরনের বন্ড বলবো, এটাকে আমরা বলছি পাই বন্ড। যে বন্ডটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানে পাই বন্ড, আগেরটা কিন্তু সিগমা বন্ড ছিল, কিন্তু এটা কি হবে, এটা আমার হবে পাই বন্ড। কারণ এটা কি, এটা দেখো সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, তাই এটাকে আমরা বলছি পাই বন্ড। আগেরটা কি হয়েছে, হেড অন হেড ওভারল্যাপ, ওটাকে আমরা বলছি সিগমা বন্ড। তাও ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এর নিচে শুধু একটা লাইন লেখো, পাই ডোনার সরি C2H4 acts as a pi donor and pi acceptor ligand. C2H4 acts as a pi donor and pi acceptor ligand.
C2H4 acts as a pi donor and pi acceptor ligand, full stop. Hence, pi donation and pi acceptance reinforces. Hence, pi donation and pi acceptance reinforce each other, কমা দিয়ে লেখো known as synergistic effect, known as synergistic effect. known as synergistic effect. হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর নিচে আর একটা নোট বলে লেখো। হয়ে গেছে, মানে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা নোট বলে লিখবে। নোট বলে তার আন্ডারে লেখো দ্য মেটাল C2H4 সিগমা বন্ড, M C2H4 এরকম ভাবে লিখবে, M C2H4, দ্য মেটাল মানে M C2H4 মানে এখানে প্ল্যাটিনাম আছে, দ্য মেটাল C2H4 সিগমা বন্ড offers no resistance to rotation, offers no resistance to rotation of the alkene about the metal olefin bond axis, about the metal olefin bond axis, as per the following figure, as per the following figure. বলে দেখো, আমি একটা ফিগার এখানে দেখাচ্ছি, জিনিসটা দেখলে বুঝতে পারবে। দেখো, এটা তো অলরেডি আমরা মানে দেখিয়েছি। এটা আমরা কি দেখাচ্ছি যে ধরে নাও যে এটা হচ্ছে আমার DXZ, এটা আমি DXZ দেখাচ্ছি, আর এটা ধরে নাও আমার পাই স্টার। তাহলে এখানে আমার বন্ডটা কি হচ্ছে, DXZ থেকে আমার পাই স্টারে যাচ্ছে, এটা DXZ থেকে পাই স্টারে যাচ্ছে। দেখো, আর একটা দেখো আমরা দেখাতে পারি এইখানে, ভালো করে যদি খেয়াল করো এই জিনিসটাও আমরা দেখাতে পারি। দেখো, সেটা হচ্ছে মনে করো এইটা এরকম আছে, আর একটা কিরকম ভাবে দেখাবো বলো তো, এইরকম ভাবে দেখাই বরঞ্চ, আমরা প্লেনটাকে শুধু করার জন্য দেখাচ্ছি। দেখো এইখানে যে প্লেনটা, সেই প্লেনটাকে আমরা আলাদা করছি, মানে এটাকেই আমরা অ্যাকচুয়ালি DYZ দেখাচ্ছি, ওই জন্য এটাকে এরকম ভাবে দেখাতে হচ্ছে, না হলে বুঝতে পারবে না। তাহলে এটা যদি প্লাস হয় কি হবে, উল্টোটা প্লাস, এটা মাইনাস হলে এটা মাইনাস। আর এটা মনে করো যদি আমার এই কার্বনটা যদি আমার একটা প্লেনে থাকে, এই কার্বনটাকে আমরা কি করছি, আমরা অন্য প্লেনে করে দিচ্ছি। দেখো, এটাকে অন্য প্লেনে করছি, কারণ আমি DYZ করছি। তাতে কি রকম দেখতে হচ্ছে, তাতে এইরকম হবে। দেখো, প্লাস মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এইটা এই কারণে আমরা দেখানোর জন্য বলছি যে দেখো, এটা ফ্রি রোটেশন সম্ভব, এটা ফ্রি রোটেশন সম্ভব। তার মানে যে হরাইজন্টাল হয়ে গেলে, হরাইজন্টাল বলছি, যদি প্ল্যাটিনামের সাথে সেম প্লেনে চলে আসে, তার মানে যে স্টেবল সে হবে না তা কিন্তু কখনোই নয়। তাই যদি প্ল্যাটিনামের সাথে একই প্লেনে চলে আসে, তাও কিন্তু সে স্টেবল হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাই এখানে আমরা বলছি যে ফ্রি রোটেশন এখানে সম্ভব।
আচ্ছা ওইখানে ওটা ফুল স্টপ, ওটা কি কি লিখলে বলো তো, যে দ্য MC2H4 সিগমা বন্ড অফার্স নো রেজিস্ট্যান্স টু রোটেশন অফ দ্য অ্যালকিন অ্যাবাউট দ্য মেটাল অলিফিন বন্ড অ্যাক্সিস, এই অবধি লিখেছিলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ওটা ফুল স্টপ না দিয়ে লিখো, একসাথে লিখো অ্যাজ দ্য ওই ওরিয়েন্টেশন। অ্যাজ পার হ্যাঁ অ্যাজ পার অ্যাজ পার দ্য ফলোইং ফলোইং ফিগার ফিগার, অ্যাজ পার দ্য ফলোইং ফিগার বলে এটা এঁকে নিয়েছো তো? এটা এঁকে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা এঁকে হ্যাঁ স্যার, নেওয়ার আঁকা পরে হয়েছে। অ্যাজ পার দ্য ফলোইং ফিগার অ্যাজ বলে রেখো অ্যাজ দ্য ওরিয়েন্টেশন অফ ইথিলিন মলিকিউল, অ্যাজ দ্য ওরিয়েন্টেশন অফ ইথিলিন মলিকিউল is not essential for the stability, is not essential for the stability, is not essential for the stability, full stop বলে লাস্ট লাইন লেখো steric reasons may be supposed to operate, steric reasons may be supposed to operate behind the perpendicular orientation, behind the perpendicular orientation of the ethylene molecule, of the ethylene molecule, since this arrangement provides, since this arrangement provides less congestion compared to, less congestion compared to in plane orientation, full stop, in plane orientation, full stop, in plane orientation, full stop লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখানে তাহলে আলটিমেট আমি কি বললাম, কারণ এটা প্রশ্ন পড়ে অনেক সময় যে ফ্রি রোটেশন করতে পারে কি পারে না, ফ্রি রোটেশন করতে পারে কি পারে না, তার জন্য আমরা কি বললাম যে যদি আমার ইন প্লেন থাকে আর যদি আমার পারপেন্ডিকুলার থাকে, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্ল্যাটিনামের থেকে এটা ব্যাক বন্ডিং হওয়া সম্ভব। এটা এমন কিছু নয় যে প্ল্যাটিনামের সাথে ব্যাক বন্ডিং হতে পারবে না। আচ্ছা এই পিকচারটা যখন আঁকছো সাইডে এই পিকচারটা একটু এঁকে নাও, এই পিকচারটা সাইডে একটু এঁকে নিও, কারণ এটার তো কোনো প্রবলেমই নয়, এটা পারপেন্ডিকুলার থাক আর আমার প্লেনে থাক এটা তো সেম থাকবে, তাই এটার কোনো প্রবলেম আমার নেই। প্রবলেমটা দেখতে মনে হচ্ছিল যে যদি আমার পাই ব্যাক ডোনেশনটা হবে কি হবে না, পাই ব্যাক ডোনেশনটা আমার পারপেন্ডিকুলার থাকলেও হবে, আর পাই ব্যাক ডোনেশনটা আমার যদি আমার ইন প্লেনে থাকে তাও হবে। পারপেন্ডিকুলার থাকলে আমরা কি বলছি ডিএক্সের থেকে হচ্ছে, যদি আমার ইন প্লেনে থাকে তাহলে আমার সেটা ডিওয়াইজের থেকে হবে, আমার দুটোর ক্ষেত্রেই হবে। তাই ওটা পারপেন্ডিকুলার থাকবে কি ইনপ্লেন থাকবে মানে অ্যাকচুয়ালি ওর ওরিয়েন্টেশনটার উপরে স্টেবিলিটিটা অতটা এসেনশিয়াল নয়, কিন্তু স্টেবিলিটিটা তুলনামূলকভাবে আমরা কেন বলছি যে পারপেন্ডিকুলারটা তুলনামূলকভাবে ওই অ্যারেঞ্জমেন্টটা তুলনামূলকভাবে বেশি প্রেফারেবল কেন, কারণ সেখানে স্টেরিক ক্রাউডিংটা তুলনামূলকভাবে কম আছে, কিন্তু অ্যাজ পার বন্ডিং সেখানে আলাদা কোনো স্টেবিলিটি নেই। অ্যাজ পার বন্ডিং সেটা পারপেন্ডিকুলারও যা স্টেবল সেটা আমার ইনপ্লেনও তাই স্টেবল, কিন্তু তুলনামূলকভাবে পারপেন্ডিকুলারের ক্ষেত্রে স্টেরিক ক্রাউডিংটা কম, তাই পারপেন্ডিকুলারটা তুলনামূলকভাবে বেশি পরিমাণে দেখাতে চাইবে বা সে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টেই থাকতে চাইবে। তার মানে কি ফ্রি রোটেশন হবে না? ফ্রি রোটেশন তার মানে অবশ্যই হবে, কারণ আমার পারপেন্ডিকুলারেও বন্ডিংটা স্টেবল, আমার ইন প্লেনেও বন্ডিংটা স্টেবল, কিন্তু পারপেন্ডিকুলার সে বেশি পরিমাণে দেখাতে চাইবে কারণ সেখানে স্টেরিক ক্রাউডিং কম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো আজকে যদি আর কোনো অসুবিধা থাকে বলো, আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো। স্যার আগের দিনের সেই একটা কাজ ছিল বাড়ি কাজ, ওইটা স্যার হচ্ছিল না। না আজকের যদি কোনো অসুবিধা থাকে বলো, এই ক্লাসে কারোর কোনো প্রবলেম নেই তো, তাহলে শেষ মানে এই ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ স্যার এই ক্লাস। জিগলার একটা ক্যাটালিস্ট অ্যান্ড জাইসেস সল্ট দুটোই কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের ইয়ারের জন্য, যে কোনো একটা তো অবশ্যই পড়বে, আর মানে এই জিগলার একটা জাইসেসের মধ্যে শিওর পড়বে দুটোর মধ্যে একটা, তাই এটা ভালো করে পড়ো।